ম্যানুফ্যাকচারিং অফ ফাইবার ফর্মিং পলিমার, এটাও আমরা একটু আলোচনা করেছিলাম যে কিভাবে আসলে পলিমারাইজেশনটা হয়, বা এগুলো যখন আমরা ডিটেইলসে কোনো ফাইবার করব, যেহেতু এটা এক একটা ফাইবারের জন্য এক এক রকম, তখন আরো ডিটেইলসে বুঝতে পারবো। এখানে জাস্ট জেনারেলি কিছু বর্ণনা করা আছে যে কেমিক্যাল প্রসেসিং এর মাধ্যমে আমাদের ফাইবারটার জন্য পলিমার আগে তৈরি করা হয়। পলিমারের ক্যারেক্টারিস্টিক্স ডিপেন্ড করে হচ্ছে টেম্পারেচার, প্রেসার বা ক্রিস্টালাইজার্স কি কি থাকবে, রিঅ্যাকশন স্টেবিলাইজার্স কি কি থাকবে, এগুলোর উপরে। তো যেহেতু পলিমারের প্রপার্টি ডিপেন্ড করবে এদের উপরে, আলটিমেটলি ফাইবারের প্রপার্টিও এদের উপরেই ডিপেন্ড করবে। সো আমরা যদি একটা ফাইবার একটা নির্দিষ্ট টেম্পারেচার প্রেসারে বানাই, আবার সেম ফাইবারটা ডিফারেন্ট টেম্পারেচার প্রেসারে বানাই, তাহলে দুইটার প্রপার্টি ডিফারেন্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা দুই ধরনের পলিমারাইজেশন টেকনিকের কথা জানি, যে পলি এডিশন আর পলি কনডেনসেশন। আর হচ্ছে কিছু কিছু প্রপার্টি যেগুলো হচ্ছে এইসব পলিমারাইজেশন দ্বারা কন্ট্রোল করা যায় বা পলিমারাইজেশনের উপরে ডিপেন্ড করে, সেগুলোর কথা আমরা দেখছিলাম, ডেনসিটি বা মেল্টিং পয়েন্ট, ময়েশ্চার অ্যাবজর্পশন, এগুলা। আর লাস্ট অফ অল কিছু গ্রুপের নাম দেওয়া ছিল যেগুলো নরমালি আমাদের পলিমারাইজেশনে থাকে বা পলিমারাইজেশন করে যে গ্রুপগুলো। তো আজকে মূলত আমরা স্পিনিং এর যে প্রসেসগুলো আছে, মেল্ট স্পিনিং, ড্রাই স্পিনিং, ওয়েট স্পিনিং, তিনটা স্পিনিং এর প্রসেস আছে। এই তিনটা স্পিনিং নিয়ে মূলত আজকে ক্লাসটা হবে আর কি, আলোচনা। তো সবার মনে হয় প্রিন্সিপালটা মনে আছে যে আমরা সলিড থেকে লিকুইড বানাতে হবে আগে পলিমারটাকে, আবার লিকুইড থেকে সলিডিফাই করতে হবে পলিমারটাকে একটা ফাইবারের মতো শেপে নিয়ে আসার জন্য বা পরবর্তীতে ইউজ করার জন্য। তো এইটা সবার আশা করি মনে আছে, গত ক্লাসে বলেছিলাম যে আমরা যখন একটা পলিমার নেই সেটা নরমালি সলিড স্টেটে থাকে বা পাউডার ফর্মে অথবা ব্লক ফর্মে, চিপস ফর্মে, এরকম সলিড স্টেটে থাকে। তো এইটাকে আগে আমাদের লিকুইডে কনভার্ট করতে হয়, তারপর আমরা এটা স্পিনার হেড দিয়ে এক্সট্রুশন করতে পারি। তো হ্যালো, হ্যাঁ, সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, আমার শেয়ারিংটা অন্য উইন্ডোতে চলে গেছে। ওকে, হ্যাঁ। তো আমরা যেটা বলতেছিলাম যে পলিমারটা ফার্স্টে আমাদের সলিড স্টেটে থাকে, সেটাকে আমাদের লিকুইডে কনভার্ট করতে হয়। তো লিকুইডে কনভার্ট করার জন্য আমরা দুইটা প্রসেসের নাম শুনছিলাম বা দুইটা প্রসেস নিয়ে কথা বলছিলাম, একটা মেল্টিং আর একটা হচ্ছে সলিউশন। এটাও আশা করি সবার মনে আছে যে ফার্স্টে হয় আমাদের মেল্টিং করতে হয়, না হলে আমাদের সলিউশন বানাইতে হয়। তো মেল্টিং এর সাথে অ্যাসোসিয়েটেড যে স্পিনিং প্রসেসটা বা মেল্টিং করার পর যেভাবে এটাকে ফাইবার বা ফিলামেন্টে কনভার্ট করা হয়, সেটাই হচ্ছে মেল্ট স্পিনিং। আর সলিউশন ফর্মে যদি আমি ইনপুটটা নিই, সেটা হইতে পারে আইদার ওয়েট স্পিনিং অর ড্রাই স্পিনিং, এটা দুইটা প্রসেসের মাধ্যমেই করা যায়। তাহলে আমাদের পার্থক্যটা এখানে মেইনলি হচ্ছে ইনপুট ম্যাটেরিয়ালটা আমরা কিভাবে দিচ্ছি। এখানে আমরা মেল্ট করে দিচ্ছি আর এখানে আমরা সলিউশন বানিয়ে দিচ্ছি। এখন আরেকটা কথা বলা আছে যে ম্যাক্সিমাম ফাইবার 70% অফ দ্য ফাইবার আমাদের মেল্ট স্পিনিং এর মাধ্যমে করা হয়। এর কারণটা আমরা দেখতে পারবো একটু পরেই, মেল্ট স্পিনিংটা ডিটেইলসে দেখবো। মেল্ট স্পিনিং এর কিছু সুবিধা আছে আর সলিউশন স্পিনিং এর কিছু অসুবিধা আছে। সো এই কারণে প্রথমত মেল্ট স্পিনিং এর মাধ্যমে করার চেষ্টা করা হয়। যদি বাই চান্স দেখা যায় যে কোনো ফাইবারকে হাই টেম্পারেচার দিলে ফাইবারের প্রপার্টি নষ্ট হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে সলিউশন স্পিনিং এ যাই। তাছাড়া নরমালি মেল্ট স্পিনিং এ করার প্রবণতাটাই বেশি থাকে। তো আমরা যদি মেল্ট স্পিনিংটা একটু দেখার চেষ্টা করি, একটু ডিটেইলসে দেখার চেষ্টা করি। স্যার, একটা হচ্ছে বাই মেল্টিং আর বাই সলিউশনের মধ্যে মেল্ট স্পিনিং, মানে দুইটাই। না, বাই সলিউশনের মধ্যে মেল্ট স্পিনিং না, মেল্টিংটার মধ্যে শুধুমাত্র মেল্ট স্পিনিং।
আর সলিউশনটা দিয়ে বাকি দুইটা ওয়েট আর ড্রাই স্পিনিং করা হয়। ঠিক আছে, জি স্যার। দুইটার জন্য দুই রকম লিকুইডিফিকেশন সিস্টেম। ওকে, তো মেল্ট স্পিনিংটা যেটা আমাদের ফার্স্ট অফ অল প্রথম কন্ডিশন হচ্ছে পলিমারটাকে মেল্ট করতে হবে, তাই না? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। তার জন্য আমাদের সবচাইতে জরুরি যে জিনিসটা, আমরা যে পলিমারটা নিচ্ছি এটার মেল্টিং টেম্পারেচারটা কত এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? এটা না জানলে তো আমি আমার মেশিনকে ওই ওই পরিমাণে হিট করতে পারবো না। তো ওই পরিমাণে হিট না হইলে মেল্টিংও হবে না। সো মেল্টিং টেম্পারেচারটা জানা খুবই ইম্পর্টেন্ট এখানে। তো এখন যদি আমরা মেশিনের বা ডিভাইসের পার্টগুলো আস্তে আস্তে দেখি তাহলে বুঝতে পারবো যে কাজটা আসলে কিভাবে হয়। প্রথমেই দেখা যাচ্ছে যে একটা কন্টেইনার আছে, তাই না? তো অবশ্যই উপরের দিকে এখানে আমরা র ম্যাটেরিয়ালটাকে দিব অথবা পলিমারটাকে দিব। পলিমারটাকে কিভাবে দিব? পলিমার তো নরমালি আমরা কি সলিড ফর্মে পাই, তাই না? দেখে আসছি একটা ছবি। তো এই সলিড পলিমারটাকেই আমরা এই ইয়ার ভিতরে, এই কন্টেইনারের ভিতরে দিব আর কি, ইনপুট দিব। দেওয়ার পর এখানে দেখো একটা হিটিং প্লেট আছে, মানে হচ্ছে কি একটা মেটালিক প্লেট রাখা যেটা হাই টেম্পারেচারে হিট করা, অনেকটা ওই যে হিটারের কয়েলের মতো আর কি। তো এই প্লেটের কাজটা কি, আমরা যখন এখানে পলিমারটাকে দিচ্ছি সে এই প্লেটের কন্ট্যাক্টে এসে কি টেম্পারেচার বেড়ে যাচ্ছে। টেম্পারেচার বাড়ার ফলে তার মেল্টিং টেম্পারেচারটা যদি পাস করে যায়, মেল্টিং টেম্পারেচারের থেকে হাই টেম্পারেচারে উঠে যায়, তাহলে কি আমাদের পলিমারটা কিন্তু গলে যাবে, তাই না? এখানে মেল্ট হয়ে যাবে। তো আমার মেল্টিং এর কাজটা তাহলে হচ্ছে হচ্ছে এই হিটিং প্লেট দ্বারা। এই হিটিং প্লেটটা রাখার উদ্দেশ্যই হচ্ছে যাতে পলিমারটা এখানে মেল্ট হয়ে যায়। এখন আমরা আরেকটা কাজ করতে পারতাম যে পলিমারটাকে বাইরের থেকে মেল্ট করে নিয়ে আসতে পারতাম, তাই না? এখানে হিটিং প্লেট রাখার দরকার ছিল না। বাট প্রসেসটা একটু ইনএফিশিয়েন্ট হইতো। কিভাবে? আমি যখন বাইরের থেকে এটা আনতে যাইতাম হয়তো দেখা যেত কিছু কিছু পরিমাণ পলিমার ঠান্ডা হয়ে গেছে, বা যে কন্টেইনারে করে নিয়ে আসতেছি সেই পাত্রের গায়ে লেগে আছে, সো কিছু ওয়েস্টেজ হওয়ার সম্ভাবনা থাকতো। তো এইসব কারণে নরমালি আমাদের হিটিং প্লেটটা মেশিনের ভিতরেই সেট করে দেওয়া আছে। তো এরপরে তাহলে আমাদের মেল্টিং এর কাজটা হয়ে গেল প্রথমেই সোজাসুজি। এরপরে পলিমারটা সামনের দিকে আগাবে, যেহেতু এটা উপরে রাখা, এই গ্র্যাভিটির কারণে এটা নিচের দিকে যাবে, তাই না? তো নিচের দিকে যাওয়ার সময় যেটা হবে, এখানে একটা গিয়ারিং মোটর রাখা আছে। গিয়ারিং মোটরটা আসলে তোমার দেখতে অনেকটা এরকম, আরেকটা ছবি আসছে তোমরা দেখতে পারতেছো, এটা একটু বড় ভাবে দেখানো গিয়ারিং মোটর। তোমরা কি গিয়ার দেখছো সবাই? গিয়ার জিনিসটা কি আইডিয়া আছে? জি স্যার, একটা খাঁজের মধ্যে আরেকটা লাগানো থাকে। রাইট, মানে একটা আরেকটাকে ড্রাইভ করে আর কি, একটা খাঁজের মধ্যে আরেকটা লাগানো থাকে। তো এরকম একটা গিয়ারিং মোটর থাকে, গিয়ারিং পাম্প থাকে, পাম্প অথবা মোটরও বলা যায়, গিয়ারিং পাম্প অথবা মোটর। তো পাম্পের কাজ কি আমরা তো সবাই জানি যে বাসা বাড়িতে অনেক পাম্প টাম্প থাকে, নিচ থেকে উপরে পানি তোলার জন্য পাম্প ইউজ করা হয়। সো এখানেও কাজটা অনেকটা সেরকম। আমাদের সামনে যখন আস্তে আস্তে আগাবে পলিমার সলিউশনটা, যখন সরি লিকুইড আকারে যখন সামনে আগাবে মেল্ট পলিমার মেল্ট সলিউশন যেটা, তখন এই পাম্পটা কি করবে, তাকে একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট রেটে সবসময় সামনের দিকে পুশ করবে বা পাস করবে, টেনে নিয়ে আসবে, যাতে করে আমাদের ইনপুটটার সবসময় একটা কনস্ট্যান্ট রেট থাকে। যদি এখানে পাম্পটা না রাখা হইতো তাইলে হয়তো দেখা যাইতো যে কখনো কখনো একটু বেশি পলিমার যাচ্ছে, কখনো কখনো একটু কম পলিমার যাচ্ছে, মানে ইনকনসিস্টেন্ট রেট হয়ে যেত। সো একটা কনস্ট্যান্ট রেটে সবসময় ফ্লোটাকে রাখার জন্য আমাদের গিয়ারিং পাম্পটা দরকার। ওকে, আর কনস্ট্যান্ট রেটে যদি ফ্লো না থাকে তাহলে কি অসুবিধা হইতো এটা তো আমরা আলোচনা করছি মনে হয়, তারপর আর একটু বলি। যে ধরো কোনো জায়গায় কখনো কখনো বেশি ফ্লো আসতেছে, তখন আমার ফাইবারটা হয়তো বা একটু মোটা হয়ে যেত, কখনো কম ফ্লো আসতেছে তাহলে ফাইবারের জায়গায় জায়গায় চিকন হয়ে যেত। সো আনইউনিফর্ম একটা ফাইবার তৈরি হইতো। সো এই প্রবলেমটাকে অ্যাভয়েড করার জন্য এখানে একটা পাম্পের ব্যবস্থা করা হয়েছে। এর পরের যে পোর্শনটা সেটা হচ্ছে একটা ফিল্টার।
ফিল্টার প্যাক মানে কতগুলো ফিল্টারের সমষ্টি টাইপের। তো ফিল্টার রাখার উদ্দেশ্য হচ্ছে আমার পলিমারে কিছু ইমপিউরিটি থাকতে পারে, অথবা দেখা যেতে পারে যে হিটিং প্লেট দিয়ে আসছে কিন্তু সব সব পলিমার সমানভাবে মেল্ট হয় নাই, কিছু কিছু সলিড স্টেটে রয়ে গেছে। তো এগুলা গিয়ে যদি আমার স্পিনার এটের হোলগুলোকে ব্লক করে দেয় তাহলে কিন্তু সমস্যা, বা আমাদের প্রোডাকশন ব্যাহত হবে, নষ্ট হবে। তো সেই কারণে এই সলিড পার্টগুলোকে আলাদা করার জন্য এখানে একটা ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে বা ফিল্টার রাখা হয়েছে যাতে তাকে সেপারেট করে ফেলতে পারে। তো এটাই হচ্ছে ফিল্টারের কাজ। এরপরে তো যথারীতি আমাদের স্পিনার এটে গেল নর্মালি মেল্ট আকারে বা লিকুইড আকারে। এরপরে আমার যেহেতু পিছন থেকে মোটর পুশ করতেছে, সেহেতু সেই চাপে বা সেই প্রেসারে তোমার এখান দিয়ে ফিলামেন্ট বের হয়ে যাবে, এক্সট্রুড মানে এক্সট্রুশন হবে এই হোলগুলো দিয়ে। এক্সট্রুশন হওয়ার পরে আমাদের ফিলামেন্ট শেপে চলে আসলো। আচ্ছা, তো এক্সট্রুশন হওয়ার ফলে আমাদের ফিলামেন্টের একটা শেপে চলে আসলো। এখন আমাদের পরের ধাপ কি, আমরা সলিড থেকে লিকুইডে কনভার্ট করছি, লিকুইডে আমাদের ফিলামেন্টের শেপ চলে আসছে, এখন এটাকে আবার আমাদের সলিডে দিতে হবে, তাই না? তো সলিডে নেওয়ার প্রসেসটা কি, আমরা তো এটা মেল্ট করেছি যেহেতু হাই টেম্পারেচারে, তার মানে টেম্পারেচারটা আমার মেল্টিং টেম্পারেচারের উপরে আছে এখন এই অবস্থাতে, তাই না, বের হওয়ার সময়। তো এইটাকে যদি আমি ঠান্ডা করে মেল্টিং টেম্পারেচারের নিচে নিয়ে আসতে পারি তাহলেই তো এটা আবার সলিড হয়ে যাবে, তাই না, নর্মাল কনসেপ্ট। তো এইটাকে সলিড করার জন্য আমরা এই কাজটাই ঠিক করব, যে আমাদের মেল্টিং যে টেম্পারেচারটা আছে এইটার নিচে নিয়ে আসার চেষ্টা করব, সেই জন্য এটাকে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার জন্য এখানে স্পেশাল কিছু না, আমরা ঠান্ডা বাতাস ইউজ করব বা কুল এয়ার, রুম টেম্পারেচারে রেখে দিলে বাতাসে আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যাবে। এই পদ্ধতিতে আমরা এটাকে সলিডিফাই করে নিয়ে আসবো আবার আগের মতো। তো সলিডিফিকেশন করা মানেই আমার ফিলামেন্টের শেপে চলে আসলো, ঠিক আছে? তো ফাইবার বা ফিলামেন্টের মতো হয়ে গেল, এরকম শেপে চলে আসছে। এখন পরবর্তীতে আরো কিছু প্রসেস ছিল, যে ড্রয়িং, টেক্সচারিং, ক্রিম্পিং, তোমাদের হয়তো বা মনে আছে ফ্লোচার্টটার কথা। তো তার মধ্যে ড্রয়িং যে স্টেপটা আছে এই স্টেপটা আমরা কিছু রোলারের মাধ্যমে সম্পন্ন করি। মানে ড্র মানে তো আমরা বলছিলাম যে কোনো কিছুকে টেনে লম্বা করা, তাই না, কোনো কিছুকে টেনে লম্বা করব। তো এখন এটা তো আর হাত দিয়ে টানা সম্ভব না, তাই না, তাহলে মেশিনের এফিসিয়েন্সি নষ্ট হবে বা মানে আমাদের ইয়াটাও নষ্ট হয়ে যাবে, ফাইবারের প্রপার্টি নষ্ট হয়ে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে। সো এইটাকে একটা কনস্ট্যান্ট ফ্লোতে সবসময় রোলার রোলার মেকানিজমের মাধ্যমে ড্রয়িং করা হয়। তো সেই জিনিসটা কিভাবে হয়, ধরো এখানে দুইটা রোলার আছে আমরা দেখতেছি, তাই না, এই একটা রোলার, এই একটা রোলার, রোলার গুলো ঘুরে নির্দিষ্ট দিকে। এখানে যেমন এইটা ঘুরতেছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ আর এটা ঘুরতেছে তোমার ক্লকওয়াইজ, সেকেন্ড রোলারটা। তো দুইটা রোলারের যদি ডায়ামিটার সেম হয় এবং নাম্বার অফ রোটেশন যদি সেম হয় তাহলে কিন্তু দুইটা রোলারের সারফেস স্পিডও সেম, তাই না? স্যার হ্যাঁ, স্যার ড্র করলে পরে আমার ফাইবারের শেপটা নষ্ট হয়ে যাবে না? লাইক আমি হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ চাচ্ছি, তাহলে তো আর ড্র করলে ট্রায়াঙ্গুলার পাবো না, সবগুলো রাউন্ড শেপের হয়ে যাবে। না, তুমি ড্র করবা তো ঠান্ডা হওয়ার পরে, ফাইবারটা ঠান্ডা হওয়া মানে কিন্তু শেপটা ফিক্স হয়ে যাওয়া। তুমি যদি গরম অবস্থায় ড্র করতা তাহলে তোমার শেপ চেঞ্জ হওয়ার একটা পসিবিলিটি ছিল। ওকে ওকে স্যার। স্যার সো হ্যাঁ, স্যার এই ফিলামেন্ট গুলো কি স্যার স্পান আকারে আসবে এখানে এই স্পিনারের পরে, ওই যে অনেকগুলো? আচ্ছা, এইটা হচ্ছে তোমার ডিপেন্ড করে আসলে, অনেকগুলো ফিলামেন্টকে তুমি যদি একসাথে করে দিতে চাও সেটাও পারা যায়, অথবা একটা একটা করে সিঙ্গেল ফিলামেন্টও নেওয়া যায় প্যারালালি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে তো পারছি। এটা তোমার এন্ড ইউজের উপরে ডিপেন্ড করবে যে তুমি কি ফাইবার বান্ডেল আকারে চাও, ওই যে ফিলামেন্ট টো আকারে চাও, নাকি মনো ফিলামেন্ট চাও, নাকি মাল্টি ফিলামেন্ট চাও, এটা ডিপেন্ড করবে তোমার উপরে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো রোলারের কথা যেটা বলতেছিলাম, যে দুইটা রোলারকে যদি ডিফারেন্ট স্পিডে রাখা যায়, সাপোজ এইটা আছে আমার 10 মিটার পার মিনিট স্পিডে, অর্থাৎ প্রতি মিনিটে 10 মিটার করে ফিলামেন্ট সামনের দিকে সে পাস করতেছে।
আর এটা আছে 20 মিটার পার মিনিট স্পিডে, অর্থাৎ সে হচ্ছে সামনের দিকে 20 মিটার পার মিনিট স্পিডে পাস করতেছে। এরকম যদি হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু আমার ড্রয়িং এর কাজটা হয়ে যাবে বা সামনের দিকে টানার কাজটা কিন্তু হয়ে যাবে, কারণ ও দিচ্ছে 10 মিটার, ও দিচ্ছে 20 মিটার, তার মানে সে দ্বিগুণ স্পিডে টানতেছে। তো তুমি হাত দিয়ে টানলে যে কাজটা হইতো এখানে সেই একই কাজটাই হবে ড্রয়িং এ। সো রোলার পেয়ার দ্বারা এইভাবে ড্রয়িং এর কাজটা করা হয়। ড্রয়িংটা আমরা আরো ডিটেলসে দেখবো এই স্পিনিং চ্যাপ্টারটা শেষ হওয়ার পর। সো তখন আর একটু ডিটেলসে দেখা যাবে, এখানে জাস্ট একটু আইডিয়া দিয়ে রাখলাম আর কি। তো এরপরে যথারীতি নরমালি আমাদের একটা ওয়াইন্ডিং প্যাকেজ থাকে যার মধ্যে আমাদের ফিলামেন্টটা জড়িয়ে সংগ্রহ করা হয়, আর কিছু না। ওকে, তাহলে মেল্ট স্পিনিং মোটামুটি কি বিষয়টা বোঝা গেছে যে কিভাবে হয়? আচ্ছা, আমরা একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ 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 বলো। স্যার স্যার এখানে এই যে দুইটা রোলারের যদি আমার ইয়াটা কি বলে জানি, এই যে গতিটা যদি সেম না থাকে, মানে হ্যাঁ। একটা যদি আমার আরেকটার চেয়ে বেশি হয় তাহলে হ্যাঁ। টানটা বেশি পড়বে, কিন্তু আমার কথা হইতেছে কি মানে যখন দুইটা প্যারালালি কিংবা মানে যখন এরকম ধরনের এই মানে এই গতিটা যখন একটা বিশাল সময় ধরে যখন আলাদা থাকে হ্যাঁ। কিংবা এই ডিফারেন্সটা থাকে, তার মানে কি এটা একটা সময় এসে এই এই ফাইবার গুলা ছিঁড়ে যাওয়ার কথা না? কারণ কারণ তো একটা সময় এসে তো তাহলে তো এই মানে টানটা বেশি হয়ে যাবে। না, টানটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তোমার রেশিও দেখতে হবে এখানে। ধরো এইটা হচ্ছে আমার V2, এটা হচ্ছে V1, দুইটা ইয়া নিলাম, দুইটা রেশিও নিলাম। সো আমি যদি ড্রয়িং রেশিওটা বের করতে চাই সেটা আমরা লিখতে পারি কি V2/V1, অর্থাৎ সাপোজ তুমি হচ্ছে এখানে একটা নির্দিষ্ট ডায়ামিটারের ফিলামেন্ট আসতেছে, সাপোজ ধরো 10 মিলিমিটার ডায়ামিটার আছে ফিলামেন্টের, তাই না? 10 মিলিমিটার ডায়ামিটার আছে। এখন তুমি যখন এরকম রাখবা 10 আর 20, তখন তোমার মানে রেশিওটা কিন্তু অলওয়েজ 2 থাকতেছে, তাই না? দ্বিগুণ লম্বা হচ্ছে। তুমি যতক্ষণ পর্যন্ত এই সেম স্পিডে রাখবা, দুইটা স্পিডই কিন্তু কনস্ট্যান্ট। এইটা কিন্তু এরকম না যে অ্যাক্সিলারেশনের মতো যে সময়ের সাথে সাথে আস্তে আস্তে এটা 20 থেকে 30 হচ্ছে, 40 হচ্ছে, এরকম না। এটা কিন্তু অলওয়েজ 20-এই আছে, এটা অলওয়েজ 10-এই আছে। আর তোমার ফিলামেন্টটাও অলওয়েজ 10 মিলিমিটার ডায়ামিটারে আছে। তো এটা যখন দ্বিগুণ লম্বা হবে অবশ্যই এই 10 মিলিমিটারটা কমে যাবে, তাই না? আমরা ওই যে পয়জনের রেশিও বা তোমার কি বলবো ডায়ামিটার টু লেন্থ রেশিওর যে একটা সূত্র জানতাম যে লম্বায় বাড়লে ডায়ামিটারটা কমে যায়। সো ধরি এটা 10 মিলিমিটার থেকে 5 মিলিমিটার হয়। এইখানে যে তোমার লম্বাটা হচ্ছে বা ডায়ামিটারটা কমে যাচ্ছে, এইটা হচ্ছে তোমার কম্পেনসেট করতেছে কার জন্য? ফাইবারটা যেন ছিঁড়ে না যায় তার জন্য। কারণ সবসময়ই তোমার 10 মিলিমিটার আসতেছে ইয়ের থেকে, স্পিনারের থেকে, আর বের হওয়ার সময় হয়ে যাচ্ছে 5 মিলিমিটার। তাহলে এই যে ডায়ামিটারটা কমে যাচ্ছে, এইটাই কিন্তু আমার লেন্থটা বাড়ানোর কাজে সহায়তা করতেছে। মানে এই ডায়ামিটারটাই আমার লেন্থে কনভার্ট হয়ে গেছে, লেন্থটা যে আমরা দ্বিগুণ করে দিচ্ছি, এই ডায়ামিটার থেকেই ম্যাটেরিয়ালটা এসে এসে লেন্থটা লম্বা হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছো, এটা এটা হচ্ছে সমবেগ টাইপের, নট অ্যাক্সিলারেশন। ক্লিয়ার আর হচ্ছে কি স্যার বিষয়টা? স্যার থিকনেস কমে গেলে হ্যাঁ। ফাইবারটা উইক হয়ে যাবে না? না, থিকনেসটা আমরা সেভাবেই নিব। ধরো আমার তো একটা রিকোয়ারমেন্ট থাকবে না, যে আমি আগের ক্লাসে ডেনিয়ার বুঝাইছিলাম যে কাউন্ট কত সুতার, কতটুকু মোটা বা কতটুকু চিকন। ধরো আমার রিকোয়ারমেন্টই হচ্ছে 5 মিলিমিটার, তো সেই ক্ষেত্রে আমি 10 মিলিমিটারের এই ফিলামেন্ট বানাবো। তো 10 মিলিমিটারের ফিলামেন্ট যদি এখান থেকে বের হয়, সেটাই কিন্তু ড্রয়িং করার পরে আমার 5 মিলিমিটার হয়ে যাবে, তাই না? যদি আমাদের 10 মিলিমিটারই রিকোয়ারমেন্ট থাকে তাহলে আমরা আরো বেশি মোটা করে বানাবো। ধরো তাহলে আরো 20 মিলিমিটার বানাইলাম, সেটা পরে হয়ে যাবে 10 মিলিমিটার। বুঝতে পারছো? জি স্যার। স্যার স্পিনারের থেকে যদি আমরা 5 মিলিমিটার যেটা আমরা রিকোয়ারমেন্ট সেটাই করি তাহলে কি সমস্যা হবে? সেটা করলে আমরা পরে আর ড্রয়িং করতে পারবো না, তাহলে ড্রয়িং করলে তো আরো আমাদের ইয়াটা কমে যাবে না? তাহলে তো স্যার প্রসেস কস্ট মানে কষ্ট কমে যাবে না? তাহলে সুবিধা হবে না আমাদের জন্য? কস্ট কমলো, কিন্তু তোমার যদি সুতাই তুমি রিকোয়ারমেন্ট মতো না পাও তাহলে তো কস্ট দিয়ে লাভ নেই আসলে, তাই না?
সো এই জন্য আমাদের আগের থেকেই প্রসেস প্যারামিটার ওইভাবেই ঠিক করে দেওয়া হয় যে আমাদের স্পিনারেটের হোলের শেপ কতটুকু হবে, সাইজ কতটুকু হবে। এই জন্যই প্রি ডিটারমাইন করে দেওয়া হয় যে আমি এই জিনিসটা দিলে আমি এই জিনিসটা পাবো ভবিষ্যতে। এটার জন্যই ইঞ্জিনিয়ারিংটা শেখা বা আমরা বুঝতেছি জিনিসগুলো। ঠিক আছে, আচ্ছা ওকে, অসুবিধা নাই। আর ড্রয়িং এর একটা গুরুত্ব আছে অবশ্যই, তোমরা বুঝতেই পারছো যে কেন আমরা এই প্রসেস কস্ট, ড্রয়িং তো আমরা নাও রাখতে পারতাম তাই না, ফিলামেন্ট তো আমার হচ্ছে সলিডিফাই করতেছি, কিন্তু ড্রয়িংটা তারপরেও আমরা টাকা পয়সা কস্ট দিয়ে হলেও রাখতেছি। যেমন ধরো এখানে একটা হিটিং প্লেটেরও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে, এটা আমরা যদি না রাখতাম তাহলে একটা সমস্যা হইতো, আমরা আসল জিনিসই পাচ্ছি না। এই ইয়েরও একটা ইম্পর্টেন্স আছে, মানে এগুলো হচ্ছে আমাদের প্রসেসটাকে আরো ইমপ্রুভ করতেছে বা আমাদের ফিলামেন্টের কোয়ালিটিকে বা প্রপার্টিকে আরো ইমপ্রুভ করতেছে। তো ড্রয়িং এর ইম্পর্টেন্সটা কোথায় এটা আমরা আরেকটু পরে দেখবো বা বুঝতে পারবো যে এই কারণে আমরা ড্রয়িং করতেছি। ঠিক আছে, তো হ্যাঁ স্যার এমন কি হতে পারে যে স্যার হিটিং প্লেট মানে ওই কেটাকে সলিড স্টেটটাকে মেল্ট করতে পারছে না? হ্যাঁ সেরকম হইতে পারে, বাট ওই ক্ষেত্রেই তো ধরো অনেক টেম্পারেচার আছে। সাপোজ কার্বন ফাইবারের কথা যদি আমি বলি, কার্বন ফাইবারের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 3000 ডিগ্রি প্লাস, মানে 3000 ডিগ্রির উপরে। সো এটা কিন্তু অনেক টেম্পারেচার। তো ওই ক্ষেত্রে তোমার স্পেশাল কিছু প্রসেস ইউজ করতে হয়। তো ওইটা আমরা পরবর্তীতে দেখবো যে যখন কার্বন ফাইবার ইয়া করব। আর নরমালি সবকিছুরই একটা মেল্টিং টেম্পারেচার আছে, কম আর বেশি, তাই না? কম হইতে পারে, বেশি হইতে পারে। সো ওই অনুযায়ী আমরা আমাদের হিটিং প্লেটটাকে হিট করে রাখবো। সো এই জন্য এক একটা ফাইবারের জন্য এক এক রকম হিটিং কন্ডিশন ইউজ করা হয়। যেমন পলিস্টার যদি আমি নেই, এটার মেল্টিং টেম্পারেচার হচ্ছে 260 ডিগ্রি। সো আমাদের হিটিং প্লেটটা 260 ডিগ্রি রাখলেই হবে। আবার যদি আমি অ্যাক্রাইলিক ফাইবার নেই, এটার টেম্পারেচার হচ্ছে 300 ডিগ্রি, তখন আমার 300 ডিগ্রিতে নিতে হবে। যদি কার্বন ফাইবার নেই, এটা হচ্ছে 3000 ডিগ্রি, তখন আবার 3000 ডিগ্রিতে তুলতে হবে। সো আমাদের যখন যেটা দরকার আর কি, রিকোয়ারমেন্ট অনুযায়ী। এজন্যই আমরা জেনে নিচ্ছি আগের থেকে যে আমাদের মেল্টিং টেম্পারেচারটা আসলে কত, আন্দাজিত দেওয়া যাবে না, তাই না? ফিল্টার প্যাকে কিভাবে সেপারেট হয়, মানে মল্টেন গুলো আর সলিড গুলো কিভাবে সেপারেট হয়? ফিল্টার তো তোমরা জানোই, ওই যে চা যে ছাকে, ছাকনি আর কিছু না। জাস্ট হচ্ছে তো হ্যাঁ, লিকুইড যেটা সেটা নিচে চলে যাবে, আর সলিড যা থাকবে তা উপরে সেপারেট হয়ে যাবে আর কিছু। বুঝলাম না, স্যার মানে মল্টের মধ্যে পলিস্টার সব লিকুইড হওয়ার কথা। হ্যাঁ, আর কেউ? আর কার্বন ফাইবার বললেন 300 ডিগ্রি আর পলিস্টার 260 ডিগ্রি। এখন যদি আমরা হিট প্লেটে কার্বনটার জন্য 300 ডিগ্রি রাখি তাহলে তো পলিস্টারটা মেল্ট হয়ে যাবে, তাহলে ফিল্টার প্যাকেট আলাদা তুমি করে তো কিভাবে? পলিস্টার আর কার্বন একসাথে দিবা কেন? এটা হলো কোশ্চেন। আর পলিস্টার ইম্পিউরিটি তো যদি আলাদা করে চলে দিচ্ছি। আসে ওটার ভিতর তাহলে আলাদা করে কিভাবে? আচ্ছা, ইমপিউরিটি বলতে তোমার হচ্ছে এখানে আহ, ধরো পলিমারিক ইমপিউরিটি না, ধরো তুমি পলিস্টার কিনে নিয়ে আসবা তো, তাই না? তুমি তো আর নিজে তৈরি করতেছো না, তো ওইখানে কিছু মেটাল পার্ট রয়ে গেল বা তার রয়ে গেল, এই টাইপের যদি কিছু থাকে, ঠিক আছে? বুঝতে পারছি। আর এখানে মানে ফিল্টার করার জন্য যে মল্টেনের পরে যে ফিল্টার করবো, মল্টেন করে তো স্যার আমার সলিড কিছু থাকতেছে না, ফিল্টারটা আসলে কি করতেছে? মল্টেন করার পর মল্টেন করার পর স্যার সলিডটা আসতেছে কোথেকে? মল্টেন আচ্ছা, করতে স্যার সবকিছু বলে যাওয়ার কথা। হ্যাঁ সবকিছু গলে যাওয়ার কথা, বাট তারপরেও দেখা যায় যে কিছু কিছু থেকে যায়, সব জায়গায় সমানভাবে টেম্পারেচার পড়লো না, খুব হাই স্পিডে চলে গেল, এরকম হইতে পারে না? বা যেতে যেতে ঠান্ডা হয়ে গেল, এরকম হইতে পারে। হইব কেন স্যার এটা? এটা প্রসেসের কিছু ইয়া থাকে সবসময়, কারণ তুমি তো এটা একদমই যে 100% ইনসুলেটিং অবস্থায় রাখতেছো তা কিন্তু বলতে পারবা না, যেহেতু আশেপাশে মেটালিক জিনিসপত্র আছে, টেম্পারেচার পাস করতে পারে। সো তোমার যাওয়ার সময় কিছু প্রসেস লস হইতে পারে, তাই না? হিট লস হইতে পারে একটা আরেকটার সাথে লেগে। তোমার যে মেটালিক যে ওয়ালগুলো আছে এগুলা হিট শুষে নিল, তো তুমি তো কিছু করতে পারবা না ওইখানে। আর যদি ওইরকম ইনসুলেটিং করতে যাও, সেখানে দেখবা যে খরচ অনেক বেশি পড়ে যাচ্ছে, মানে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস বানাতে হচ্ছে তোমার, তো সেইটা আবার ওইদিকে লস হয়ে যাবে তোমার কোম্পানির। ঠিক আছে, জাস্ট এটা সাবধানতা বশত, আর কিছু না।
স্যার ফিল্টারের পরে স্যার যা থেকে যায় তাকে আমি ফেলে দিব নাকি স্যার আবার ইনপুট দিব উপর দিয়ে? ওইটা যদি তোমার রিইউজ করতে পারো কোনো সমস্যা নেই। যদি ওইখানে তোমার এই যে পলিমারটাই সলিড হিসেবে থেকে যায়, অবশ্যই সেটাকে রিইউজ করবা, ফেলে দেওয়ার তো প্রশ্নই আসে না। স্যার স্যার সলিড স্যার এটা বের করে কিভাবে স্যার এটা সলিড? আচ্ছা, এইটা হচ্ছে তোমার ডিভাইসটাকে পার্ট বাই পার্ট খোলা যায়। ধরো একবার তুমি দিয়ে দিলা একটাই, এটাকে আবার যখন পরিষ্কার করবা বা মেইনটেনেন্স করার জন্য খুলবা, তখন ফিল্টারটাকে সরাইয়া দিবা, দিয়ে নতুন ফিল্টার দিবা, অথবা তোমার ওই ফিল্টারে যা যা জমে ছিল সেটাকে সরাইয়া দিবা, এটা আর কিছু না। স্যার ওকে, তাহলে আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। আমরা আরো কিছু ইউটিউবের ভিডিও টিডিও দেওয়া আছে, এগুলো দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর আমরা একটু সামনে দেখি, এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যেটা যে কথাগুলো এতক্ষণ বলছি সেই কথাগুলোই, যে পলিমার চিপস নেওয়া হয়, মেল্ট করা হয়, ডিস্ট্রিবিউট, ফিল্টার, এরপরে স্পিনারের, এরপরে কুল করা হয়, লাস্টে তোমার অ্যাপ্লিকেশন, স্পিন অ্যাপ্লিকেশন, পয়েন্টার, এগুলোতে ইয়া করা হয় আর কি। আর প্রসেসটা এখানে বর্ণনা করা আছে মোটামুটি সহজ ভাষায়। আর এই যে প্রসেসটা, এটার কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ফার্স্ট অফ অল এই প্রসেসটা একটা নরমালি খুবই সিম্পল প্রসেস, মানে খুব একটা কমপ্লেক্স জটিল কিছু না। এখানে তেমন কোনো তোমার ক্যালকুলেশন লাগতেছে না, বা প্যারামিটার ওইভাবে কন্ট্রোল করা লাগতেছে না, জাস্ট মেল্টিং টেম্পারেচারটা ঠিক আছে কিনা এটা দেখলেই হয়ে যায়। আর মোটর ঠিক মতো কাজ করতেছি না কিনা, পাম্প ঠিক মতো কাজ করতেছে কিনা, এগুলা মোটামুটি মানে নখদর্পণে রাখলেই হয়ে যায়। এরপরে এর কোনো এনভায়রনমেন্টাল পলিউশন নেই, কারণ কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো আমি পানি নষ্ট করতেছি না, কোনো সলভেন্ট লাগতেছে না, বা এয়ারেও খুব একটা মানে আমার পলিমারটা যে বের হয়ে যাচ্ছে এরকম কিছু না, এয়ার পলিউশন হচ্ছে না, বা কি বলে ওয়াটার পলিউশন হচ্ছে না। সো এনভায়রনমেন্টাল পলিউশনের পরিমাণ এখানে কম, কারণ আমি যা দিচ্ছি তাই পাচ্ছি, তাই না? এখানে তেমন কোনো কিছু বের হচ্ছে না, প্রকৃতিতে রিলিজ হচ্ছে না। তারপর এটার স্পিড মোটামুটি হাই স্পিডে থাকে, 5000 মিটার পার মিনিট, বা এখন আধুনিক যে মেশিনগুলো আছে এগুলোতে 10,000 15,000 পর্যন্ত উঠে যায়। সো এটার স্পিড মোটামুটি ভালো, এবং মেল্ট, ড্রাই, ওয়েট এই তিনটার মধ্যে এটাই হচ্ছে হাইয়েস্ট স্পিড, এই মেশিনটারই স্পিড হচ্ছে হাইয়েস্ট। এরপরে নন টক্সিক বা টক্সিসিটি হওয়ার সম্ভাবনা কম, বিষাক্ত যেহেতু অন্য কোনো ম্যাটেরিয়াল আমি এখানে ইউজ করতেছি না। লাইক যদি আমি সলিউশন বানাইতাম, এখানে আমার আলাদা একটা কেমিক্যাল দিতে হইতো, সলভেন্ট দিতে হইতো, তো সেইটার সাথে একটা পসিবিলিটি থেকে যেত যে আমার সলিউশনটা টক্সিক হয়ে যেতে পারে বা বিষাক্ত হয়ে যেতে পারে। সো এখানে সেরকম কোনো অসুবিধা নেই, অথবা কোনো এক্সপ্লোশনের রিস্ক নাই, যেহেতু আমি এটা খোলা এনভায়রনমেন্টে করতেছি, কোনো এনক্লোজড জায়গায় করতেছি না। সো এক্সপ্লোড হওয়ার কোনো সম্ভাবনা নাই তেমন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। গিয়ার বক্স দিয়ে তো স্পিডটা মেইনটেইন করা হয়, কিন্তু হ্যাঁ। আফটার অল ফিল্টার প্যাক আসার পরে যদি স্পিডটা রিডিউস হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি আমার কোনো রেজাল্ট মানে গিয়ার বক্স রাখার কোনো প্রয়োজন থাকলো না। আচ্ছা, ফিল্টার প্যাক যেটা তোমার এইটা এতটাইও না, মানে খুব যে বেশি বড়, মানে খুব যে ক্ষুদ্র ক্ষুদ্র যে তোমার ইয়াটাকে আটকায় দিবে এরকমও না। তোমার এইখানে একটা জিনিস, একটা মিনিট। আচ্ছা, গিয়ার দিয়ে যখন এখানে আসলো, আসার পর সব পলিমারই কিন্তু ফিল্টার হয়ে যাচ্ছে, তাই না? কোনোটা এরকম না যে একটা পাশ দিয়ে পাস হয়ে যাচ্ছে আর একটা মাঝখান দিয়ে জোরে যাচ্ছে বা আসতে যাচ্ছে, এরকম না। তো ফিল্টার প্যাক দিয়ে যাওয়ার পরেও কিন্তু একটা কনস্ট্যান্ট স্পিড থাকবে। যদি তোমার ফিল্টার প্যাকটা যদি বাধাই দেয়, কোনো রকম রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, তো সেইটা কিন্তু সব পলিমারের উপরে সমানভাবে প্রযোজ্য হবে, তাই না? যেহেতু জিনিসটা ডিস্ট্রিবিউটেড পুরোপুরি। তো এই স্পিনার রেটের হলে শেষ পর্যন্ত যে জিনিসটা আসবে সেটার স্পিড কিন্তু সব জায়গায় সেমই থাকবে, নাকি কোনো সন্দেহ আছে? আর গিয়ারটা অল টাইম তোমার এখানে একটা প্রেসার রাখতেছে, তাই না? জিনিসটা তো পুরোপুরি ফিল্ড আপ, মানে পুরোপুরি ফুল হওয়া, তাই না? এখানে কোনো গ্যাপ নাই, এয়ার গ্যাপ নাই। সো ফিল্টার যখন তোমাকে প্রেসার দিচ্ছে, সব জায়গায় একদম সমানভাবেই প্রেসারটা পড়তেছে। ওকে, জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে কি যখন ফাইবারটা তৈরি হয় কোনো সময় কি ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি আছে? ছিঁড়ে যায় সেটা হচ্ছে তোমার প্রসেসের ফল্ট। ধরো তোমার এখানে একটা হোল তোমার ব্লক হয়ে গেছে কোনো কারণে, তো এখান দিয়ে তো স্বাভাবিকভাবেই ফিলামেন্টার বের হবে না, তো এখানে দেখা যাবে ছিঁড়ে গেছে।
আধুনিক মেশিনগুলোতে কিছু সেন্সর লাগানো থাকে। ধরো এখানে একটা সেন্সর আছে, কোনো ভাবে যদি কোনো জায়গায় একটা ফাইবার ছিঁড়ে যায়, সেন্সরটা অটোমেটিক্যালি মেশিনটাকে স্টপ করে দিবে। পরে এটাকে আবার ক্লিন করে ঠিক করে পুনরায় চালনা করা হয় আর কি। বুঝা গেছে? এমনিতে ছিঁড়ে যায় বাট খুব কম। প্রসেসটা তো তোমার কন্টিনিউয়াসলি চলতে থাকে, খুবই কম ছিঁড়ে, বাট হইতে পারে এরকম সম্ভাবনা আছে। আচ্ছা, তো সুবিধাগুলো যেটা বলতেছিলাম যে নন টক্সিক এবং এক্সপ্লোশনের তেমন কোনো রিস্ক নাই। যেহেতু টেম্পারেচারটা শুধুমাত্র লাগে আমাদের হিটিং প্লেটটাকে হিট করতে, আর কোথাও টেম্পারেচারের ইউজ নাই ওরকম। আর হচ্ছে তোমার কোনো সলভেন্ট দরকার হয় না, যেহেতু আমরা সলিউশন ইউজ করতেছি না, সো এটাকে রিকভারি করারও প্রয়োজন হয় না। আমরা যদি সলভেন্ট ইউজ করতাম, দেখা যেত সলভেন্টটাকে আবার রিমুভ করে রিকভার করতে হইতেছে, ওটা একটা আলাদা প্রসেস অ্যাড হইতো। সো এখানে সেই সমস্যাটা নাই। ইনভেস্টমেন্ট কষ্ট খুব বেশি না, লো ইনভেস্টমেন্ট কস্ট, যেহেতু মেশিনটা রিলেটিভলি সিম্পল, খুব বেশি জিনিস লাগতেছে না। আচ্ছা, এরপরে এর কিছু অসুবিধা আছে। সেটা হচ্ছে এই যে মেশিনটাকে বারবার তোমার মেইনটেনেন্স করতে হয়, যেটা বলছি যে হোল টোল ব্লক হয়ে যেতে পারে, অথবা যেহেতু বেশি প্রেসারে থাকে স্পিনার হেড ভেঙে যেতে পারে, ফ্র্যাকচার হয়ে যেতে পারে, তো এই কারণে বারবার মেইনটেনেন্স করতে হয়, এটা একটা অসুবিধা। আর ইনপুটে তোমার হাই টেম্পারেচার লাগে, কারণ ওই যে হিটিং প্লেটটাকে হিট করে রাখতে হয় সব সময়, তো সেখানে একটা হাই টেম্পারেচারের দরকার হয়। আর ইউনিফর্ম টেম্পারেচার লাগে সব সময়। ইউনিফর্ম টেম্পারেচারটা কেন? সাপোজ আমি পলিস্টার হিট করতেছি, তো পলিস্টারের মধ্যে 260 ডিগ্রি টেম্পারেচার লাগে। এখন আমি যদি কনস্ট্যান্ট এটা 260 ডিগ্রিতে না রাখি, সাপোজ কমে গেল মাঝখানে 250 ডিগ্রি হয়ে গেল, তাইলে একটা সমস্যা হবে, কারণ আমার দেখা যাবে যে পলিমারের প্রপার্টি অন্যরকম হয়ে গেছে, ডেনসিটিটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? কারণ দেখবো, জানি আমরা যে যত বেশি টেম্পারেচার বাড়াবো তত কি ডেনসিটি কমতে থাকবে, পলিমারগুলো ছড়িয়ে যাবে, মানে তোমার ভিসকোসিটি কমে যাবে, আর হচ্ছে পাতলা হয়ে যাবে পলিমারটা। আর টেম্পারেচার কমলে কি পলিমারটা ভিসকাস হয়ে যাবে বা ডেনসিটি বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ডেনসিটি বেশি থাকলে মলিকুলার ওয়েট বেশি থাকবে, মলিকুলার ওয়েট বেশি থাকলে স্ট্রেংথ বেশি থাকবে। সো এরকম টেম্পারেচার যদি ইউনিফর্ম না থাকে, আপ ডাউন করে, তাইলে একটা প্রবলেম দেখা দেয়। সো টেম্পারেচারটা অলওয়েজ আমাদের যাতে ইউনিফর্ম থাকে এই ব্যবস্থা করতে হবে। তো আশা করি বোঝা গেছে সবকিছু মোটামুটি, নাকি? হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, তো আমরা এখন পরবর্তীটাতে যাই। এখন আমাদের মেল্টিং এর কাজ শেষ, মেল্ট স্পিনিং এর বা মেল্টিং এর মাধ্যমে যা করা দরকার ছিল করে ফেলছি। আরেকটা ছিল আমাদের সলিউশন। তো সলিউশন সম্পর্কে কি সবার আইডিয়া আছে? হোয়াট ইজ সলিউশন? কেউ একজন? হ্যাঁ, সলিউট এন্ড সলভেন্টের মিক্সচার। সলিউট এন্ড সলভেন্টের মিক্সচার। আচ্ছা, আর হবে। আচ্ছা, সমসত্ব মিশ্রণ মানে হচ্ছে তোমার হোমোজিনিয়াস মিক্সচার। ওকে, এইটা হওয়াটা খুব জরুরি সলিউশন হওয়ার জন্য। সলিউটটা যেন তোমার সলভেন্টের মধ্যে একদম কি মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড করা থাকে বা হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড করা থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে সলিউশন। যদি হেটারোজিনিয়াস থাকে বা ধরো কোথাও কম কোথাও বেশি এরকম যদি থাকে, সেইটার নাম আছে আলাদা সেটার জন্য, সেটাকে আমরা বলি হচ্ছে সাসপেনশন। ঠিক আছে, সাসপেনশন, যদি এটা পুরোপুরি ডিসলভ না হয়ে যায়। আর সলিউশন হইতে হইলে সলিউটটা সলভেন্টের মধ্যে ফুললি ডিসলভ হয়ে যেতে হবে। সাপোজ আমরা পানির মধ্যে চিনি মিশাচ্ছি, ওয়াটার এন্ড সুগার মিশানোর পরে তো আমরা দেখতে পারি যে মোটামুটি এটা পুরোপুরি এখানে ডিসলভ হয়ে যায়, তাই না? দেখা যায় না মানে চিনির দানাগুলো। তার মানে কি, তুমি যদি উপর থেকে 1 চুমুক পানি খাও আর নিচের থেকে 1 চুমুক পানি খাও, তাহলে কিন্তু সমান পরিমাণ মিষ্টি লাগবে, তাই না? এরকম হয় না যে এক জায়গায় বেশি লাগতেছে এক জায়গায় কম লাগতেছে, যদি সমসত্বভাবে ডিসলভ হয়ে যায়। আর যদি ডিসলভ না হয় তাহলে অন্য কথা, আলাদা কথা, সেটা অন্য জিনিস।
তো আমরা চেষ্টা করব আমরা যে সলিউশনটা বানাবো সেখানেও যেন এই কাজটা হয়। আমরা যে পলিমারটা নিব, পলিমারটা যেন সলভেন্টে কি সমানভাবে ডিজলভ হয়ে যায় এরকম হতে হবে, তাইলেই আমরা তাকে সলিউশন স্পিনিং এর আন্ডারে নিতে পারবো বা সলিউশন স্পিনিং দ্বারা ফিলামেন্ট বানাইতে পারবো। এর কারণটা হচ্ছে আমরা যখন একটা কন্টেইনারে তোমার এই সলিউশনটাকে নিব, তারপরে আমরা কন্টেইনার থেকে তো ফিলামেন্ট স্পিনারেটে যাই, তাই না? আমরা সবাই দেখলাম এখানে এই ছবিটাতে দেখলাম যে আমরা কন্টেইনারে আগে এখানে মেল্টিং হিসেবে নেওয়া হয়েছে, বাট আমরা নরমালি সলিউশন হিসেবে নিব, তখন আর হিটিং প্লেটটা আমাদের লাগবে না কারণ আমাদের মেল্ট করতে হচ্ছে না। সো আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে আমাদের সলিউশনটা যেন সবসময় হোমোজিনিয়াস হয়। এর কারণটা হচ্ছে আমরা যখন এই কন্টেইনারে নিব, যদি হেটারোজিনিয়াস হয়, ধরো নিচের দিকে আমার সলিউটের পরিমাণ বেশি, উপরের দিকে আমার সলভেন্টের পরিমাণ বেশি, এরকম যদি হয় নিচে জমে গেছে, তাইলে কি স্পিনিং হওয়ার সময় কিন্তু আগে আমার এই সলিউটটা বের হয়ে যাবে, তাই না? এটা আগে পাস করবে, এরপরে তোমার এটা আসবে। তাইলে আমার যে ফিলামেন্টটা হবে সেইটাতেও দেখা যাবে যে নিচের দিকে যে ফিলামেন্টগুলো চলে আসছে সেখানে তোমার একরকম প্রপার্টি, একরকম ডেনসিটি, আর উপরের ফিলামেন্টগুলোতে আর একরকম ডেনসিটি। এরকমই তো হওয়ার কথা, তাই না, যদি তোমার হেটারোজিনিয়াস সলিউশন হয়। সো এই কারণে হোমোজিনিয়াস হওয়াটা জরুরি, যাতে পলিমারটা সব জায়গায় সমানভাবে থাকে। ঠিক আছে, তো ইম্পর্টেন্সটা বোঝা গেছে আশা করি সলিউশন হওয়ার। তো এইটার আলাদা একটা নাম আছে স্পিনিং সলিউশন, যেটা এই যে আমরা বানাচ্ছি পলিমার আর সলভেন্টকে মিক্স করে একসাথে হোমোজিনিয়াস সলিউশন, এইটার একটা আলাদা নাম আছে, সেটাকে বলা হয় হচ্ছে ডোপ, ডিওপিই। এই স্পিনিং সলিউশনটাকে টেকনিক্যালি ডোপ ডাকা হয় আর কিছু না। তো এইটা বোথ তোমার ড্রাই এবং ওয়েট দুইটার জন্য ইউজ করতে পারবা, সেম সলিউশন, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ডোপ কি কোনো সংক্ষিপ্ত রূপ নাকি এটার নামই ডোপ? এটার নামই ডোপ, সংক্ষিপ্ত কিছু না, জাস্ট স্পিনিং সলিউশনটাকে ডোপ বলা হয়। তো এই হচ্ছে আমার সলিউশনটা বানায় নেওয়ার পদ্ধতি। এখন এক একটা ফাইবার এক একটা সলিউশনে দ্রবীভূত, সলভেন্টে দ্রবীভূত হয়। সো সেইটা ফাইবার ওয়াইজ ডিফারেন্ট সলভেন্ট ভ্যারি করে। সো ওইটা আমরা যখন ফাইবারগুলো ডিটেইলসে পড়বো তখন দেখতে পারবো যে কোন ফাইবারের জন্য কোন সলভেন্ট। আচ্ছা, তো আমরা একটু এখন ড্রাই স্পিনিং প্রসেসটা দেখি। সলিউশন স্পিনিং এর একটা প্রসেস যেটা সলিউশন স্পিনিং দিয়ে করা যায়, এটা হচ্ছে ড্রাই স্পিনিং প্রসেস। তো এইখানকার মেশিনটাও দেখতে অনেকটা তোমার ইসের মতো, মেল্ট স্পিনিং এর মতোই। এখানেও একটা কন্টেইনার থাকে যেখানে আমরা পলিমারটাকে সলিউশন আকারে নেই। আগে তো আমরা সলিড পলিমার নিয়েছিলাম, সেটাকে মেল্ট করা হয়েছিল। সো এটা এখানে সরাসরি সলিউশন আকারে নেওয়া যায়। তুমি সলিউশনটা বাইরের থেকে অন্য জায়গা থেকে বানিয়ে নিয়ে আসলা, কোনো সমস্যা নেই। তো সলিউশনের পরে যথারীতি একটা পাম্প থাকবে যেটা তোমার সামনের দিকে এটাকে পুশ করবে বা পাস করবে। এরপরে নরমালি যেরকম স্পিনারেট ছিল স্পিনারেট থাকবে। এখন একটা কোশ্চেন আসতে পারে যে এখানে ফিল্টার কেন নাই, তাই না? ফিল্টার, এখানেও তো ইমপিউরিটিস থাকতে পারে কিছু। তো ফিল্টারটা আসলে এখানে অপশনাল, তুমি রাখতেও পারো না রাখতে পারো। নরমালি আমরা যখন বাইরে সলিউশন তৈরি করি তখনই কিন্তু একবার ফিল্টার করে নিই, এটা নরমালি এটা হচ্ছে প্রসেস। সো ওইখানে যদি তুমি একবার ফিল্টার করে ফেলো, এখানে আর ফিল্টার করার দরকার পড়ে না আলাদাভাবে। সো এটা রাখলেও চলে, বা তুমি যদি আরো বেশি সাবধান হইতে চাও যে তারপরেও যদি কিছু চলে আসে, এই জন্য এখানে একটা ফিল্টার রাখা যেতে পারে, সমস্যা নেই। এরপরে স্পিনারেট দিয়ে লিকুইডটা একটা নির্দিষ্ট ফোর্সে বের হচ্ছে বা পাস হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের আসল পার্থক্যটা মেল্ট স্পিনিং এর সাথে, সেটা হচ্ছে মেল্ট স্পিনিং এ আমরা কি নরমালি ঠান্ডা বাতাস দিয়ে বা কুল এয়ার দিয়ে কুলিং করছিলাম, তাই না, সলিডিফাই করার জন্য। বাট এইখানে কিন্তু ওই প্রসেসটা খাটবে না। এখানে তুমি বাতাস দিলে, শুধুমাত্র যদি বাতাস দাও, তাহলে এই জিনিসটা সলিডিফাই ওরকম হবে না, ওরকম ভালোভাবে হবে না। এইখানে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের তো সলিউশনে কি আছে, পলিমার আছে, সলভেন্ট আছে, তাই না? তো পলিমারটা হচ্ছে আমাদের সলিড, সলভেন্টটা হচ্ছে আমাদের লিকুইড। তাহলে সামহাও আমাদের এই সলভেন্ট পার্টটাকে এখান থেকে রিমুভ করতে হবে। তো কিভাবে রিমুভ করব? নরমালি আমরা একটা কন্টেইনার টাইপের জিনিস নিব, একটা আবদ্ধ জায়গা নিব,
যার ভিতরে আমরা অনেক ফোর্সে এয়ার, হাই টেম্পারেচার এয়ার অথবা কোনো গ্যাস যেটা তোমার এই সলভেন্টকে ইভাপোরেট করতে পারে বা বাষ্পীভূত করতে পারে, ইভাপোরেশন। ঠিক আছে, তো এখানকার প্রিন্সিপালটা হচ্ছে ইভাপোরেশন। ইভাপোরেট করা মানেই আমার পলিমার থেকে সলিউশনটা আলাদা হয়ে গেল, সলভেন্টটা আলাদা হয়ে গেল, আলাদা হয়ে এটা বাষ্পীভূত হয়ে গেল এবং এখানে একটা এয়ার এর আউটলেট আছে যেখান দিয়ে এটা বের হয়ে যায়। তো এখান দিয়ে আমি এয়ার ইন করাচ্ছি বা এয়ারকে ঢুকাচ্ছি, পাস করাচ্ছি, এখান দিয়ে এয়ারটাকে বের করে দিচ্ছি উইথ এই সলভেন্টটা বাষ্পীভূত আকারে। সো এইটার জন্য আমাদের এই সলভেন্টটার উপরে ডিপেন্ড করবে যে আমরা এখানে আসলে কি দিব, বাতাস দিব নাকি কোনো গ্যাস দিব, টেম্পারেচার কি কম দিব নাকি হাই দিব, এটা ডিপেন্ড করবে আমাদের এই সলভেন্টটার উপরে। কোন কন্ডিশনে এই সলভেন্টটা ইভাপোরেট হয় সেটার উপরে ডিপেন্ড করবে আমরা এখানে কি দিব। তো এরপরে যথারীতি আমাদের ড্রয়িং হবে, স্পুল করা হবে বা প্যাকেজে জড়ানো হবে। তো এই প্রসেসটা কি বোঝা গেছে মোটামুটি? স্যার বাষ্পটা যখন স্যার এয়ার আউটলেট থেকে বের হবে তখন স্যার ওই স্পিনার থেকে যে ফিলামেন্টটা স্যার মানে সলিউশনের যে ফিলামেন্টটা গলীয় সেটার সংস্পর্শে আসলে স্যার সেটা কি স্যার সলিড হয়ে যাবে না? হ্যাঁ, সলিড করাটাই তো আমাদের উদ্দেশ্য এখানে। না মানে স্যার যেটা স্যার ওই যে অনেকগুলা ফিলামেন্ট একত্র হওয়ার পরে যে একসাথে হলো এটার অনেকগুলা ফিলামেন্ট যে স্যার আমি মানে তো স্যার তো একে দেখাইতে স্যার স্যার আচ্ছা, যদি বুঝতে পারছি আমি, তুমি যে এখানে যদি সেটা হ্যাঁ এখানে দিতে চাচ্ছ তাই তো? মানে স্যার এটা তো এখান থেকে স্যার বের হবে এই আউটলেট থেকে, যদি স্যার এই পার্টটা যদি সলিড হয়ে যায় তখন স্যার? হ্যাঁ, সেটা হলো তোমার যে মাল্টি ফিলামেন্ট মনোফিলামেন্টের একটা ইস্যু আছে। এইটা জাস্ট তোমার একটা ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে, আর কিছু না। তোমার যে জিনিসটা এরকমই এরকম না, তোমার এই চেম্বারটা এই পর্যন্তও হইতে পারে, তাই না? তুমি চেম্বারটার ইয়াটা কমায় দিলা, সেটা সমস্যা নেই। যে এইখানে তোমার এয়ার ঢুকবে না, এয়ার আউটলেটটা এখানে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম আর এখানে কোনোভাবে ব্লক করে দিলাম, তাহলে তো আর এয়ারটা পাস করতেছে না, তাই না? তো এইটাও ডিপেন্ড করবে তোমার ইয়ের উপরে। যদি জিনিসটা মনোফিলামেন্ট হয় তাহলে তুমি এই পর্যন্ত দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, বিষয়টা ক্লিয়ার? এখানে অনেক প্যারামিটার চেঞ্জ হয় ডিপেন্ডিং অন আমি কি পলিমার ইউজ করতেছি, আমার রিকোয়ারমেন্টটা কি, লাস্ট এন্ড রিকোয়ারমেন্টটা কি, এগুলোর উপরে ডিপেন্ড করে অনেক ধরনের চেঞ্জ আসে। ওকে, আচ্ছা, তো এছাড়া আর কোনো প্রবলেম, আর কোনো কোশ্চেন? ওকে, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, এগুলা দেখো। এই যে যেমন সেলুলোজ অ্যাসিটেট হট এয়ারে তোমার এখানেই করা হয়, সলিডিফাই করা হয়। এখানে আমাদের উদ্দেশ্যটা ছিল আসলে সলিডিফিকেশনটা কিভাবে করা হয় সেটা দেখানো, কারণ আমাদের তিনটা স্পিনিং এর মধ্যে পার্থক্যই হচ্ছে এই সলিডিফিকেশন টেকনিকে। একটা আমরা ঠান্ডা বাতাস দিয়ে করছি, এটা আমরা গরম বাতাস বা ইভাপোরেশন টেকনিকে করতেছি, আর ওয়েট স্পিনিংটা আমরা করব প্রেসিপিটেশন টেকনিকে বা অধক্ষেপ টেকনিকে আর কি। সো এটা আমরা আরেকটু পরে দেখব। তো এই প্রসেসটারও কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন যদি সুবিধার কথাগুলো বলি, যেসব পলিমার তোমার হিট সেন্সিটিভ, মানে ওই মেল্টিং করতে গেলে পলিমারটা নষ্ট হয়ে যায়, এই ধরনের যদি কোনো পলিমার থাকে তাদেরকে আমরা তো মেল্টিং এর মাধ্যমে অবশ্যই করতে পারবো না, তাদেরকে আমাদের ওয়েট বা ড্রাই স্পিনিং এই আসতে হবে। তো হিট সেন্সিটিভ পলিমার গুলাকে এখানে নিয়ে আসা যায়। এরপর এদের হাই স্পিড, মোটামুটি স্পিড ভালো থাকে, আগেরটার থেকে যদিও কম। আমরা বলছিলাম যে মেল্ট স্পিনিং এর স্পিড সবচাইতে বেশি, এরপরে হচ্ছে ড্রাই স্পিনিং, এরপরে হচ্ছে ওয়েট স্পিনিং। তো এরপরে তোমার ফাইবারকে আলাদাভাবে ওয়াশ করার কোনো প্রয়োজন হয় না, যেহেতু তোমার এখানে কোনো আলাদা সলভেন্ট যেটা আছে সেটা তো তোমার ইআই হয়ে যাচ্ছে, ইভাপোরেট হয়ে যাচ্ছে। তো এটাকে আলাদাভাবে আবার ওয়াশ করে সলভেন্ট রিমুভ করার কোনো দরকার পড়ে না। তারপরে এটা হচ্ছে সুইটেবল ফর ফাইনার টেনিয়ার, মানে অনেক চিকন ফিলামেন্ট তুমি তৈরি করতে পারবা, যেটা মেল্টে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মেল্ট হচ্ছে পুরোপুরি তোমার ইয়ের উপরে ডিপেন্ড করে, কি বলে, তোমার পলিমারের যে মেল্টিং কন্ডিশন বা ভিসকোসিটি তার উপরে ডিপেন্ড করে। কারণ হচ্ছে কি, তুমি সলিউশনটাকে যতটুকু পাতলা করতে পারবা বা ডাইলুট করতে পারবা, মেল্ট অবস্থায় কিন্তু তার ভিসকোসিটি অবশ্যই একটু বেশি থাকবে। ভিসকোসিটি বেশি থাকা মানে তোমার মলিকুলার ওয়েট বেশি হওয়া, মলিকুলার ওয়েট বেশি হওয়া মানে
তোমার একটু মোটা হওয়ার টেন্ডেন্সি থাকবে অলওয়েজ আমার ফিলামেন্টটা। তুমি যতই করো সলিউশনের মতো চিকন করতে পারবা, ডিফিকাল্ট অনেক। সো এখানে একটা আমাদের সুবিধা যে ফাইনার ডেনিয়ারের ফাইবার বা ফিলামেন্ট তৈরি করা যায়। তো ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? ইনভেস্টমেন্ট কস্টটা একটু হাই, যেহেতু এখানে আমাদের এই আলাদাভাবে একটা চেম্বার ইনক্লুড করতে হচ্ছে, এখান দিয়ে আমার গরম বাতাস বা গ্যাস ইনক্লুড করতে হচ্ছে, এগুলো এক্সট্রা আমাদের জাস্ট ইয়াটাকে ইভাপোরেট করার জন্য। এটা আমাদের ফিলামেন্টে কোনো প্রফিট যোগ করতেছে না। সো এটা একটা ইনভেস্টমেন্ট কস্টটা একটু বেশি। এটা টক্সিক হয়ে যেতে পারে, রিস্ক অফ এক্সপ্লোশন থাকতে পারে, যেহেতু তুমি এখান দিয়ে বাতাস দিচ্ছ, বাতাসের মধ্যে অক্সিজেন থাকবে অবশ্যই। সো গরম বাতাস একটা বদ্ধ জায়গা, কোনোভাবে যদি আউটলেটটা ব্লক হয়ে যায় সামহাউ, এটা কিন্তু এক্সপ্লোশনের একটা রিস্ক থাকবে, অথবা বিক্রিয়া করে টক্সিক হয়ে যেতে পারে বাতাসটা, তাই না? বিভিন্ন কেমিক্যাল আছে এখানে, রিঅ্যাকশন করে টক্সিক হয়ে যেতেই পারে, আমাদের হাতে জিনিসটা নাই অতটা। সো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হয় যে যে যাতে টক্সিক কিছু তৈরি না হয় বা মানে এক্সপ্লোড না হয় জিনিসটা। এরপরে তোমার যদি পুরোপুরি সলভেন্ট ইভাপোরেট না হয়, পরবর্তীতে তোমার আলাদা কিছু প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া লাগতে পারে সলভেন্টটাকে রিমুভ করার জন্য। এরপরে তোমার লো নাম্বার অফ হোল ফাইনার ডেনিয়ার ইজ প্রেফার্ড কোয়ালিসেন্স, মানে হচ্ছে কি তোমার যদি বেশি বড় বড় হোল হয়ে যায় তাহলে হোলগুলা খুব কাছাকাছি অবস্থান করবে। অবস্থান করলে কি হয়, যেহেতু এইটা পুরাপুরি সলভেন্ট আকারে আছে, ভিসকোসিটি কম, পুরাপুরি লিকুইড অবস্থায় আছে, এরা একে অন্যের গায়ে লেগে যেতে পারে। তুমি যদি মনে চাও যেখানে আলাদা আলাদা ফিলামেন্ট দরকার, যদি একে অন্যের গায়ে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। সো এই জন্য ফাইনার ডেনিয়ার প্রেফার করা হয় এবং লো নাম্বার অফ হোল প্রেফার করা হয়। এখন তোমার নাম্বার অফ হোল যখন লো হয়ে যাবে তখন কিন্তু প্রোডাক্টিভিটি এমনিতেই কমে যাবে। তোমার হোল এখানে 1000টা রাখতে পারতা, সেখানে তুমি 500 রাখতেছো, তো তোমার এখানে প্রোডাক্টিভিটি একটু কমে গেল। সো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ এই প্রসেসের। তো এটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? স্যার হোলের ব্যাপারটা কি সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না? হোলের ব্যাপারটা আসলে তোমার ডিপেন্ড করে হচ্ছে ভিসকোসিটির উপরে। ধরো যেটার ভিসকোসিটি বেশি সেটা কিন্তু আসলে একে অন্যের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। অবশ্যই তুমি যদি খুব কাছাকাছি নিয়ে যাও তাহলে অবশ্যই লেগে যাবে, সেটা তুমি মানে করতে পারবে না। কিন্তু এইটার তুলনায় তোমার সলিউশনের লেগে যাওয়ার পসিবিলিটিটা বেশি, কারণ সে হচ্ছে পুরোপুরি লিকুইড অবস্থায় আছে, ডাইলিউট অবস্থায় আছে, তাই না? তার ভিসকোসিটি অনেক কম। ভিসকোসিটি কম থাকলে কি জিনিস ছড়ায় যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, তাই না? আমরা এটা জানি, স্প্রেডিংটা বেশি হয়। সো স্প্রেডিং বেশি হওয়া মানে তোমার খুব কাছাকাছি চলে আসে এবং তাদের মধ্যে একটা কি কোয়ালিশন বা জমে যাওয়ার পসিবিলিটি থাকে। পসিবিলিটি সবগুলোতেই আছে, বাট তোমার এটা হচ্ছে কম্পারিজন আর কি, মানে মেল্টিং এর থেকে এটার সম্ভাবনাটা বেশি, এই আর কি। ওকে, আচ্ছা, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো এরপরে আমরা ওয়েট স্পিনিং এর দিকে যাই। আসলে ওয়েট স্পিনিংটাও তোমার ইনপুটের যে কন্ডিশনটা সেটা একদমই ড্রাই স্পিনিং এর মতোই। আমরা ড্রাই স্পিনিং এর চিত্রে এই পার্টটুক দেখাই নেই, এটা হচ্ছে সলিউশন তৈরির পার্ট। তো এটা তোমরা এখানে দিতেও পারো, ওইখানে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট কি একটা কন্টেইনার নেওয়া হয়েছে, সলভেন্ট নেওয়া হয়েছে, পলিমার নেওয়া হয়েছে, সলিউশন তৈরি করা হয়েছে এবং সেটাকে ফিল্টার করে পরবর্তীতে আমরা ওইখানে যেভাবে স্টার্ট করছিলাম ড্রাই স্পিনিং এ সেইভাবে স্টার্ট করছি ফিড ভেসেলের মাধ্যমে। তো এই কন্টেইনারে আমরা সলিউশনটা নিয়ে আসছি, সলিউশনটা তারপর একটা হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে তোমার একটা অপশনাল অপশন, মানে এটা লাগতেও পারে নাও লাগতে পারে। দেখা যায় কিছু কিছু পলিমার আছে যাদেরকে হাই টেম্পারেচারে না নিলে পুরোপুরি ডিজলভ হয় না, তো সেই ক্ষেত্রে আমার হিট এক্সচেঞ্জারটা দরকার হইতে পারে। আর যাদের লাগে না তাদের তো লাগেই না, কোনো সমস্যা নেই। যেমন ধরো পলিস্টার আর নাইলন দুইটা ফাইবার আছে, তোমরা জানো। তোমরা টিটিকিউসি ল্যাব করার সময় জিনিসটা দেখবা যে দুইটা ফাইবারই ফেনল একটা কেমিক্যাল আছে, তোমরা সবাই নাম জানো। এই ফেনলে ডিজলভ হয় দুইটা ফাইবারই। তো একটা ফাইবার হয় হট কন্ডিশনে, একটা ফাইবার হয় কুল কন্ডিশনে।
তো এইটা আমি 100% মনে নাই, তবে পলিস্টারটা সম্ভবত হট বা হিট দিয়ে, মানে হিট দিলে তারপর ডিজলভ হয়, নাহলে হয় না। আর নাইলনটা এমনিতে রেখে দিলেই ডিজলভ হয়ে যায়। তো এই ধরনের যদি কোনো ফাইবার থাকে যে হিটের প্রয়োজন পড়ে, তো সেই ক্ষেত্রে আমাদের হিট এক্সচেঞ্জারটা দরকার। ওকে, এরপরে যথারীতি একটা পাম্প থাকবে যেটা সামনের দিকে পাস করবে, একটা ফিল্টার, এটাও তুমি আগে যদি ফিল্টার করে থাকো এখানে আর দরকার নেই, আর যদি না রাখো তাহলে এখানে দরকার লাগতেও পারে, বা প্রিকশনের জন্য রাখতে পারো যাতে কোনো ইমপিউরিটিস না চলে যায়। এরপরে আমাদের স্পিনারেটটা, যে এইখানে হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে, আমাদের স্পিনারেটটা দেখো আরেকটা সলিউশনের ভিতরে বা আরেকটা কেমিক্যালের ভিতরে, বাথের ভিতরে ডুবানো আছে, ইমার্সড করা আছে বা ডুবানো আছে পুরোপুরি। তো এইখানে যে সলিউশনটা রাখা হচ্ছে বা যে কেমিক্যালটা রাখা হচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে কোয়াগুলেন্ট। এখানে লেখা আছে দেখো, স্পান বাথ কন্টেইনিং কোয়াগুলেন্ট, অর্থাৎ এইখানে যে কেমিক্যালটা আছে সে হচ্ছে কোয়াগুলেশনের কাজ করে। কোয়াগুলেশন মানে কি তোমরা সবাই জানো, যে একত্রে জমানো বা জমাট বাঁধানো কোনো কিছুকে কোয়াগুলেশন। তো জমাট বাঁধানোর সিস্টেমটা কি আসলে? তোমরা কি কেউ গুড় বানাইতে দেখছো? গুড়, না স্যার দেখি নাই। আচ্ছা, গুড় কোথা থেকে হয় জানো তোমরা? খেজুরের গুড়, খেজুরের রস থেকে হয়, তাই না? খেজুরের রস কি একটা লিকুইড না? এটা একটা লিকুইড সলিউশন। তো এইটাকে কিভাবে আমরা সলিড গুড় বা সলিড স্টেটে নিয়ে আসি? এই লিকুইডটাকে একটা কন্টেইনারে নেওয়া হয়, সেটাকে কনস্ট্যান্টলি তাপ দেওয়া হয়। তো এই তাপের যে সিস্টেমটা, এটা হচ্ছে তোমার ইভাপোরেশন সিস্টেম, মানে আমরা ড্রাই স্পিনিং এ যেটা দেখে আসছি। তো ওইটাকে তাপ দিতে দিতে দেখা যায় এক সময় তোমার ওই লিকুইড পার্টটা অলরেডি রিমুভ হয়ে গেছে, শুধুমাত্র এখানে যে সলিড পার্টটা ছিল সেটা রয়ে যায়, এবং সেটাই জমে এক সময় একদম সলিড একটা স্টেটে চলে আসে গুড়ের মতো। ওইটা হচ্ছে আমাদের ড্রাই স্পিনিং প্রসেসে যে জিনিসটা দেখে আসছি সেইটা একদম হুবহু। আর ওয়েট স্পিনিং স্টেজে আমরা যেটা দেখব, এখানে হয় প্রেসিপিটেশন। মানে হচ্ছে, আমরা আরেকটা স্লাইড একটু দেখি, এই স্লাইডটা, একটা সলিউট এবং সলভেন্টকে যখন একসাথে মিশানো হয়, ডিসসলিউশনের মাধ্যমে সে সলিউশনে কনভার্ট হয়। কিন্তু সলিউশনটাও কিন্তু আবার উল্টা ভাবে এখানে ব্যাক করতে পারে, পারে না? এখানে কিন্তু ব্যাক করতে পারে, সেই প্রসেসটাকে বলি আমরা ক্রিস্টালাইজেশন বা ক্রিস্টাল ফর্মে চলে আসে। এইটা হচ্ছে যখন তোমার ইকুইলিব্রিয়ামের উপরে চলে যায় কোনো কিছু, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। মানে হচ্ছে তুমি যদি চিনি আর পানির একটা দ্রবণ তৈরি করো, পানির কিন্তু একটা ক্যাপাসিটি আছে যে পর্যন্ত সে চিনিটাকে ডিজলভ করতে পারবে। সাপোজ এখানে আমি 5 গ্রাম যদি চিনি দেই, তাইলে পুরোপুরি ডিজলভ হয়ে যায় সাপোজ। এখন যদি আমি 5 গ্রামের জায়গায় 10 গ্রাম দিই, তাহলে কি হবে বলো তো? ধরো পানির ক্যাপাসিটি আছে তোমার 5 গ্রামকে ডিজলভ করার মতো, যদি আমি এখানে 10 গ্রাম দিয়ে দিই, তাহলে কি বাকি 5 গ্রাম কিন্তু নিচে প্রেসিপিটেশন আকারে জমা হবে, তাই না? নিচে অধক্ষেপ পড়ে যাবে। অর্থাৎ যখনই আমাদের এই ইকুইলিব্রিয়ামের ক্যাপাসিটিটাকে কি পাস করে যাবে, তখন তোমার রেট অফ ক্রিস্টালাইজেশন বেড়ে যাবে রেট অফ ডিসসলিউশনের থেকে। রেট অফ ডিসসলিউশন কমে গেলে, রেট অফ ক্রিস্টালাইজেশন বেড়ে গেলে আস্তে আস্তে আমাদের কিন্তু এখানে ক্রিস্টাল আকারে, মানে আমার যে সলিড পার্টটা ছিল সেই পার্টটা আবার ব্যাক করবে। তো এই কনসেপ্টটাই ইউজ করা হয় তোমার এখানে, যে আমরা এই কোয়াগুলেটিং বাথে এরকম একটা কেমিক্যাল ইউজ করব যেটা তোমার এই পলিমারটাকে আবার ক্রিস্টালাইজ করে দিবে, অর্থাৎ সলিড স্টেটে ব্যাক করাবে। এখন সলিড স্টেটে ব্যাক করাইতে হইলে যে জিনিসটা করতে হবে, এটার সাথে যে সলভেন্টটা ছিল, এই লিকুইড সলভেন্টটাকে এই কোয়াগুলেটিং সলভেন্টে ডিজলভ হইতে হবে। মানে হচ্ছে এই লিকুইডটা এই কোয়াগুলেশনের মাধ্যমে আমার পলিমারটাকে সাসপেন্ড করে দিবে বা ছেড়ে দিবে। ছেড়ে দিলে সে যখন আর কাউকে না পাবে বন্ড করার জন্য বা বন্ধনী তৈরি করার জন্য, সে কিন্তু একা একা আবার সেই আগের মতো সলিড ফর্মে ফিরে আসবে, বা যেটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি প্রেসিপিটেশন বা অধক্ষেপ করা নিচে।
তো এই প্রিন্সিপালটাকে ইউজ করে আমরা এখানে আমাদের ফিলামেন্টটাকে তৈরি করছি, সলিড ফর্মে নিয়ে যাচ্ছি ফিলামেন্টটাকে। এটাকে যখন আমি আবার এখান থেকে বের করব, এই ফিলামেন্টের গায়ে আবার এই সলিউশনের পার্টিকেলগুলো লেগে যাবে। এইটাকে রিমুভ করার জন্য এই ফিলামেন্টটাকে পরবর্তীতে আবার ওয়াশিং করা হয় এবং সবশেষে আবার ড্রাইং করা হয়, যাতে এই কোয়াগুলেটিং কেমিক্যালটা এর মধ্যে আর লেগে না থাকে। তো ব্যাপারটা কি বোঝা গেছে? স্যার আরেকবার একটু বললে ভালো, কোয়াগুলেশনের ব্যাপারটা বুঝতে পারি। কোয়াগুলেশনের কাজটা ওকে, সাপোজ আমার এখানে যে ফিলামেন্টটা বের হচ্ছে এটাতে আমার কি আছে, পলিমার আছে প্লাস সলভেন্ট আছে। এখন আমরা ড্রাই স্পিনিং এ দেখছিলাম যে আমাদের এই সলভেন্টটাকে সামহাউ রিমুভ করতে হবে, তাই না? নাইলে তো আমি এই শুধু পলিমারটা পাবো না, তাই না? তো এইটাকে আমার রিমুভ করার একটা পদ্ধতি আমরা দেখছি যে এরকম টেম্পারেচার বা হাই টেম্পারেচার গ্যাস দিয়ে ইভাপোরেশনের মাধ্যমে। আরেকটা বিকল্প রাস্তা হচ্ছে তোমার প্রেসিপিটেশনের মাধ্যমে। প্রেসিপিটেশন মানে হচ্ছে অধঃক্ষেপ, তাই না? এখন প্রেসিপিটেশন করতে হইলে আসলে কি করতে হবে? প্রেসিপিটেশন করতে হইলে এর সাথে যে এর একটা বন্ডিং ছিল এটাকে ভাঙতে হবে অবশ্যই। এটাকে ভাঙার সিস্টেম কি? এই সলিউশনটাকে এই সলিউশনের সাথে আরো ইজিলি বিক্রিয়া করতে পারে এরকম আরেকটা কেমিক্যালের সংস্পর্শে আনা। তো যে কেমিক্যালটাকে আমরা বলতেছি হচ্ছে কোয়াগুলেটিং কেমিক্যাল। মানে এই কেমিক্যালের কন্ট্যাক্টে যখন আসবে সলিউশনটা কি করবে, ওকে ছেড়ে দিয়ে ওর সাথে বিক্রিয়া করে ফেলবে, এরকম একটা কন্ডিশনে নিয়ে যাইতে হবে। সো যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ দেখি, অ্যালকালাইন ওয়াটার একটা সলভেন্ট যেটা আমাদের এই যে ভিসকস ফাইবারের সাথে নরমালি একটা সলিউশন তৈরি করে। এইটার সাথে যদি আমি এরকম ডাইলুট H2SO4 NO2SO4 জিঙ্ক সালফেট এগুলো যদি একসাথে যোগ করি, দেখা যায় সে এই ভিসকাসের সাথে আর কন্ট্যাক্ট রাখে না, সম্পর্ক রাখে না, এই বন্ডটা ভেঙে গিয়ে এইটার সাথে বন্ডিং তৈরি হয়ে যায়। তো এইটার সাথে যখনই বন্ডিং তৈরি হয়ে যায় তার মানে এই দুইটা পার্ট একসাথে আলাদা হয়ে গেল। এই দুইটা পার্ট আলাদা হয়ে যাওয়া মানে আমার ভিসকসটা কি আলাদা হয়ে গেল। তো ভিসকসটা তখন কি, যেহেতু আর এখন আমার সলভেন্ট নাই তার মধ্যে, তো সে আবার লিকুইড থেকে সলিড স্টেটে চলে আসবে, ব্যাক করবে, কারণ তার তো এক্সিস্ট করতে হবে এখানে, তাই না? হ্যাঁ স্যার। এইটাই হচ্ছে নরমালি প্রেসিপিটেশন সিস্টেম বা ওয়েট বুঝতে স্পিনিং সিস্টেম। এইভাবে জিনিসটাকে একটা সলিডিফিকেশন বা সলিড স্টেটে নিয়ে যাওয়া হয়। আর এইটারও কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা কি, মোস্ট অফ দা পলিমার তুমি এইভাবে করতে পারবা, মানে ম্যাক্সিমাম পলিমারই কোনো না কোনো সলভেন্টে দ্রবীভূত হয় এবং এর জন্য কোয়াগুলেশন আছে। আর এই ধরনের পলিমারের স্ট্রেংথ একটু ভালো হয়, কারণ হচ্ছে কি এই প্রসেসটা একটু স্লো, যেটা তুমি পরবর্তীতে আমরা ডিসঅ্যাডভান্টেজে দেখবো যে এটা সেভারাল 100 মিটার পার মিনিট, আগেগুলো যেমন 1000 এ ছিল এগুলো হচ্ছে 100। তো স্লো হওয়াতে কি হয়, তার মানে নিজেদের মধ্যে ওরিয়েন্টেশন করার ক্যাপাসিটিটা একটু বেড়ে যায়, যেহেতু সে স্লো। ওরিয়েন্টেশনের ক্যাপাসিটি বাড়া মানেই তার ক্রিস্টালাইজেশন বাড়া, ক্রিস্টালাইজেশন বাড়া মানেই স্ট্রেংথ বাড়া। তো অন্যান্য গুলোর তুলনায় এটার স্ট্রেংথটা একটু বেটার হয় এই কারণে। তারপর এখানে তুমি অর্গানিক ইনঅর্গানিক দুইটা সলভেন্টই ইউজ করতে পারবা, এটা একটা সুবিধা। টেম্পারেচার তেমন লাগে না, লো টেম্পারেচারে এই কাজ হয়ে যায়, আর ইনভেস্টমেন্ট কষ্ট তেমন বেশি না। আর এটার কিছু অসুবিধা আছে, সবচেয়ে বড় অসুবিধা যেটা, এটা হচ্ছে এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর। কারণ তোমরা দেখতেছো এখানে মাল্টিপল বাথ বা মাল্টিপল কন্টেইনার, মাল্টিপল কেমিক্যাল আমরা ইউজ করতেছি, তাই না? এইখানে একটা কেমিক্যাল ইউজ করতেছি, আবার এখানে একটা কেমিক্যাল ইউজ করতেছি, এইটাকে পরবর্তীতে ওয়াশ করার জন্য আবার পানি ইউজ করতেছি বা অন্য কোনো কেমিক্যাল যদি লাগে সেটা ইউজ করতেছি। তো এতে কিন্তু আমাদের এই কেমিক্যাল গুলো ওয়েস্ট হচ্ছে বা পানিটা ওয়েস্ট হচ্ছে। যদি ওয়েস্ট না হয়, এই কেমিক্যাল গুলাকে রিকভার করার জন্য আরো কিছু প্রসেস আমাদের অ্যাড করা লাগে। সো সবকিছু মিলিয়ে দেখা যায় এটা পরিবেশের জন্য ক্ষতিকর, প্লাস হচ্ছে তোমার এটা মানে ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে অনেক কস্টলি। সো এইটা হচ্ছে এটার মেইন সমস্যা।
ওকে, এরপর তোমার স্পিনিং প্রসেসের শেষে একটু লেন্দি হয়ে যায়, কারণ এটাকে ওই যে আবার বের করে ওয়াশ করতে হয় বা ব্লিচিং করতে হয় যদি দরকার পড়ে আর কি, ওই কোয়াগুলেটিং সলিউশনটাকে রিমুভ করার জন্য। আর এটা তো বললামই প্রসেসটা লেন্দি, একটু স্লো প্রসেস, আর কিছু কিছু সময় টক্সিক হয়ে যায় যেহেতু আমরা অন্যান্য কেমিক্যাল গুলো ইউজ করতেছি। সো এগুলো হচ্ছে এর অসুবিধা। তো এতে কি কোনো প্রবলেম আছে? আর মোটামুটি বোঝা গেছে জিনিসটা? জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই তিনটা প্রসেস খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে মোটামুটি 90% ম্যানমেড ফাইবার এই তিনটা প্রসেসেই তৈরি করা হয়। ওকে স্যার আমি স্যার হিট দিলাম, হ্যাঁ। এরপরে স্যার কেমিক্যাল অ্যাড করলাম, তাও স্যার কস্টটা লো কিভাবে স্যার? হিট কোথায় দিলা? স্যার এই যে হিট এক্সিট। আচ্ছা, হিট এক্সচেঞ্জারে। আচ্ছা, এই হিটটা তোমার কিন্তু ওই মেল্টিং এ যে হিট দিচ্ছ বা তোমার ড্রাইং করার সময় যে হিট দিচ্ছ সেরকম কোনো মানে অত বেশি না। আর প্লাস এটা হচ্ছে তোমার অপশনাল একটা প্রসেস, আমরা বলছি যদি তোমার লাগে সেই ক্ষেত্রে দিতে হবে। আর ম্যাক্সিমাম ফাইবারের ক্ষেত্রেই দেখা যায় যে এটা লাগে না আসলে, যেমন অ্যাক্রাইলিক যখন তুমি করবা ডিএমএফ এ, অ্যাক্রাইলিকের ক্ষেত্রে লাগে না, বা তুমি যখন নাইলন ডিসলভ করবা নাইলনের ক্ষেত্রেও লাগে না, পলিস্টারের ক্ষেত্রে লাগে, সেই জন্য পলিস্টার আমরা মেল্ট স্পিনিং এই করে ফেলি। ঠিক আছে? তো দেখা যায় যেটা হিট দিলে তোমার যদি হিট যদি লাগে সেটা মেল্ট স্পিনিং এর মাধ্যমেও করা যেতে পারে, কারণ এই হিট দিলে ওই হিটে যদি নষ্ট হয় পলিমার, এই হিটেও কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই না? সো এইটা খুব বেশি যে জরুরি প্রয়োজন সেরকম না। আর হ্যাঁ, ক্রিস্টালাইজেশনটা হয়, ক্রিস্টালটা স্পিনারের থ্রুতে পাস করে গেছে, কারণ এটা তো ইউনিফর্ম কোনো শেপে থাকে না, বা এটা তো অনেক হার্ড থাকে, যখন স্পিনারের থ্রুতে পাস করতে পারবে আমার কথা। ক্রিস্টালাইজেশনটা কিন্তু স্পিনারের থেকে বের হওয়ার পরে হয়, বের হওয়ার আগে না। এটা এখানে সাবমার্জ করা আছে, এখান থেকে যে বের হচ্ছে ইউনিফর্ম ফ্লো, এইখানে এসে কিন্তু জিনিসটা সলিড হয়ে যাচ্ছে, তার আগে না। ওকে, এটা যতক্ষণ স্পিনার এটার ভিতরে আছে ততক্ষণ তো আর এটার কন্ট্যাক্টে আসে না, ততক্ষণ সে সলভেন্টই আছে, মানে সলিউশন আকারই আছে। ওকে, বোঝা গেছে? আর কোনো কোশ্চেন? টার্ম ফাইনালের জন্য এই তিনটার মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ওটা টার্ম ফাইনাল যখন কোশ্চেন দেখবা তখনই বুঝতে পারবে। এই কোশ্চেনের উত্তর নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা পার্থক্য রাখছি, যেটা তোমরা মোটামুটি এটা আমাদের পড়া হয়ে গেছে অলরেডি। ওইখানে আমরা যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে আসছি এগুলাই এখানে রাখা, কিছু না, বাইরে কিছু নাই। ওকে, সো এটা একটু নিজেরা পড়ে নিতে হবে। এরপরে ওইগুলো ছিল হচ্ছে আমাদের কনভেনশনাল প্রসেস, আমরা বলছি 90% ফাইবার ওইভাবে করা যেতে পারে। বাকি 10% যে আছে এগুলোর জন্য কিছু স্পেশাল প্রসেস আছে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আর তেমন আলোচনা করব না যেহেতু টাইম শেষ হয়ে গেছে। তো একটু আমরা নামগুলা দেখে রাখি জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। একটা হচ্ছে ড্রাই জেট ওয়েট, এটা খুবই ইজি। এটা তোমার ওয়েট স্পিনিংই, জাস্ট ওয়েটের আগে একটু ড্রাই করে নিতে হয়, মানে স্পিনার এটা এখানে না ডুবে রেখে একটু উপরে তুলে দিব আমরা। উপরে তুলে দিলে কি হবে, আগে সে বাতাসের সংস্পর্শে আসবে, ড্রাই হবে, তারপর সে ওয়েট হবে বা কেমিক্যালের সংস্পর্শে আসবে। তো এটা আমরা ডিটেইলসে পড়বো নেক্সট ক্লাসে। এরপরে আরেকটা জিনিস আছে স্পেশাল প্রসেস, যেটা হচ্ছে জেল স্পিনিং। তো জেলটা কি সবাই আমরা জানি, হোয়াট ইজ জেল? থকথকে যে পদার্থগুলা জেলির মতো, থকথকে জেলির মতো, সেটাকে আমরা বলি সেমি সলিড। ওকে, মানে পুরোপুরি সলিড না, সেমি সলিড। তো জেলের যে কনসেপ্টটা, আমাদের সলিউশনে কি থাকে, আমাদের লিকুইড পার্টটা একটু বেশি থাকে আর সলিড পার্টটা একটু কম থাকে। এইটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ফেজ, এটাকে বলা হয় ডিসপার্সড ফেজ। সবসময় মনে রাখবা যে কন্টিনিউয়াস ফেজের মধ্যে ডিসপার্সড ফেজটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই না, সলিউশনের ক্ষেত্রে। এই জন্যই মানে ডিজলভ হওয়া থাকে, এই জন্যই তো আমাদের সলিউশনটা হোমোজেনিয়াস হয়, তাই না?
জেলের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উল্টা, মানে এখানে কন্টিনিউয়াস ফেজটা হবে সলিড আর ডিসপার্সড ফেজটা হবে লিকুইড। মানে ওইখানে আমাদের লিকুইডের মধ্যে সলিডটা ছড়ায়া ছিটিয়া ছিল, এখানে আমার সলিডের মধ্যে লিকুইডটা ছড়ায়া ছিটিয়া থাকবে। সাপোজ আমরা যদি 97% পলিমার নিই, 3% সলভেন্ট নিই, তাহলে আমাদের কি হবে, এখানে মলিকুলার ওয়েট বা পলিমারের পরিমাণটা বেশি, সলিড পার্টের পরিমাণটা বেশি রাদার দেন লিকুইড পার্ট। তো সেই ক্ষেত্রে যে কাজটা হবে, এরকম পলিমার চেইনগুলো পরস্পরের সাথে খুব কাছাকাছি চলে আসবে, হোমোজিনিয়াসলি ছড়াইতে পারবে না, কাছাকাছি চলে আসে, পাশাপাশি তারা ক্রস লিঙ্কিং হয়ে যাবে বা বন্ড গঠন করবে। এটা যে কোনো বন্ডই হইতে পারে, তোমার কোভ্যালেন্ট বন্ড হইতে পারে, হাইড্রোজেন বন্ড হইতে পারে, আয়নিক বন্ড হইতে পারে, ডিপেন্ড করে পলিমারের উপরে কে কেমন বন্ড গঠন করবে। এবং এর মাঝে মাঝে আমাদের এই সলভেন্টটা ছড়ানো ছিটানো থাকবে। ওকে, এইরকম কেমিক্যাল স্ট্রাকচারের কারণেই আমাদের জেলির শেপটা এরকম সেমি সলিড হয়, মানে তোমার এটা একটা নির্দিষ্ট ভিসকোসিটি আছে, আবার নির্দিষ্ট পরিমাণে বাধা দেওয়ার ক্ষমতাও আছে কঠিন বস্তুর মতো, তাই না? সো এইটা হচ্ছে আমাদের জেল হওয়ার জন্য মেইন কি কেমিক্যাল প্রিন্সিপাল বা কেমিক্যাল স্ট্রাকচার। তো এই ফর্মে নিয়ে আমরা যখন একটা জিনিসকে ওয়েট স্পিনিং হোক বা ড্রাই স্পিনিং হোক, সেভাবে যখন আমরা ফিলামেন্ট তৈরি করি স্পিনারেট দিয়ে, সেটাকে আমরা বলবো জেল স্পিনিং মেথড। ওকে, এরপরে আরেকটা হচ্ছে তোমার এই চিত্রটা দেখে বুঝতে পারতেছো তেল আর পানি কখনো একসাথে মিশে না, তাই না? ইমমিসিবল। এই ধরনের যদি কোনো পলিমার চলে আসে আমাদের কাছে, যে কোনো সলভেন্টে দ্রবীভূত হচ্ছে না, মিশতেছে না, এরকম আলাদা লেয়ার হয়ে গেছে, তাইলে আমরা কি করব? এই ধরনের কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ইমালশন। ইমালশনের নাম হয়তোবা তোমরা শুনছো আগে। ইমালশনে কি হয়, একটা মানে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টের সাথে পুরোপুরি মিক্স হইতে পারে না, বা হোমোজিনিয়াসলি সে ডিস্ট্রিবিউশন হইতে পারে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, কারণ হোমোজিনিয়াস না হইলে তোমরা যদি এরকম একটা সলিউশন নিয়ে সেটাকে মিক্সচার নিয়ে সেটাকে স্পিনিং করো, তাহলে কি এই পানির পার্টটা আগে ফিলামেন্ট হয়ে যাবে, পরে এই তেলের পার্টটা আসবে, তাই না? তো এটা তো আমার হইলো না, ইউনিফর্ম হইলো না। সো এটা একটা অসুবিধা। তো এই ধরনের সলিউশনকে আমরা কিভাবে স্পিনিং করব সেটা আমরা পড়বো সামনে, ইমালশন স্পিনিং। আরেকটা আছে ইলেকট্রো স্পিনিং, যেটার নাম হয়তো অনেকেই শুনছো। এটা মূলত ন্যানো ফাইবার তৈরি করার কাজে ইউজ করা হয়। তো এটাও এক ধরনের স্পিনিং প্রসেস, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, আর কিছু ভিডিও দেওয়া আছে গুগল ক্লাসরুমে, এগুলো একটু তোমরা পারলে দেখে আইসো, তাহলে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে আর একটু। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখি নাকি? আর কারো কোনো কোশ্চেন? স্যার ওয়েট স্পিনিং এ ম্যাক্সিমাম স্ট্রেন্থ কেন পাবে এটা যদি স্যার একবার বলতেন। আচ্ছা, ওয়েট স্পিনিং এ কেন ম্যাক্সিমাম স্ট্রেংথ হবে? ওকে, ওয়েট স্পিনিং এ আমরা কি বলছি যে অন্যান্য স্পিনিং এর তুলনায় কিন্তু ওয়েট স্পিনিং এর স্পিডটা অনেক কম, তাই না? অর্থাৎ কম স্পিডে সে বের হচ্ছে। তো একটা জিনিসকে যখন তুমি হাই স্পিডে পাস করবা, সেইটার যে ওরিয়েন্টেশন হওয়ার ক্ষমতা বা পলিমার চেইনগুলো যত ভালোভাবে ওরিয়েন্টেড হবে, আর একটা জিনিসকে তুমি যখন লো স্পিডে পাস করবা, সেইটার যে একটা ওরিয়েন্টেশন হওয়ার ক্ষমতা, দুইটা দুই রকম। ওকে, সো দেখা যায় যেহেতু সে সময় বেশি পাচ্ছে, তার মধ্যে বন্ড ক্রিয়েট করার প্রবণতা বা নিজেদের মধ্যে ওরিয়েন্টেশন হওয়ার ক্ষমতা একটু বেশি থাকে, ক্রিস্টালাইজেশন স্ট্রাকচার তৈরি করার ক্যাপাসিটি একটু বেড়ে যায় অন্যান্যগুলোর তুলনায়। সো যত বেশি ক্রিস্টালাইন হবে আমরা জানি যে তত বেশি সেটা কি স্ট্রেংথ ভালো হবে বা মেকানিক্যাল প্রপার্টি তত বেশি ইমপ্রুভ করবে। এছাড়া আরেকটা রিজন হচ্ছে তোমার মলিকুলার ওয়েট। তুমি হাই স্পিডে যে জিনিসটাকে পাস করতেছো তার থেকে লো স্পিডে মলিকুলার ওয়েটটা কিন্তু একটু হইলেও বেশি হবে যদি সিমিলার ডায়ামিটার রাখো বা সিমিলার টেম্পারেচার, সিমিলার প্রেসার রাখো। তো এই মলিকুলার ওয়েটের কারণেও তোমার মেকানিক্যাল স্ট্রেংথ বা ডিগ্রি অফ পলিমারাইজেশন বেড়ে যায়। ডিগ্রি অফ পলিমারাইজেশন বেড়ে গেলে তোমার ওই ওরিয়েন্টেশনটাও ভালো হয়, ভালো হইলে বন্ডিং বেশি হয়,
বন্ডিং বেশি হইলেও মেকানিক্যাল স্ট্রেংথ একটু ইমপ্রুভ করে আর কি। জি ওকে, আচ্ছা আমরা একটা ছোট্ট এক্সারসাইজ করতে চাই 10 মিনিট। সেটা হলো আজকে আমরা কি মেল্টিং টেম্পারেচার নিয়ে অনেক আলোচনা করলাম, তাই না? মেল্টিং টেম্পারেচারটা আসলে কেন দরকার বা কি কারণে নিব এগুলা নিয়ে অনেক আলোচনা করছি আজকে। তো আমরা এখন একটা কাজ করব যে ফাইবারের বা পলিমারের মেল্টিং টেম্পারেচারটা আসলে কেমন হয় এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। So, এই জন্য আমি কয়েকটা ফাইবারের নাম এখানে দিয়ে রাখছি, একটা মিনিট। তো আমরা ইন্টারনেট থেকে গ্রুপে গ্রুপে কিছু ফাইবারের মেল্টিং টেম্পারেচার কত সেটা একটু দেখার চেষ্টা করব, যাতে আমরা আমাদের একটু আইডিয়া হয় যে আমাদের মেশিনের টেম্পারেচারটা কেমন থাকে বা কেমন রাখা দরকার কোন ফাইবারের জন্য। তো একটা মিনিট ওপেন করতেছি শেয়ার স্ক্রিন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা মিনিট এখনো আসে নাই। আচ্ছা এখানে কিছু ফাইবারের নাম দেওয়া আছে, পলিস্টার, নাইলন 6, 3 নাম্বারটা হবে নাইলন 66 মানে দুইটা 6 সেটা। এরপরে অ্যাক্রাইলিক, পলিথিলিন, পলিপ্রোপিলিন, গ্লাস, কার্বন ডাইঅক্সাইড। তো তোমাদের কাজ হবে গ্রুপে গ্রুপে এই ফাইবারগুলোর বা এই পলিমারগুলোর মেল্টিং টেম্পারেচার বের করা, কত টেম্পারেচারে তারা মেল্ট করবে। আর এই পলিমারগুলো কোনটা অর্গানিক কোনটা ইনঅর্গানিক এই দুইটা জিনিস একটু তোমরা গ্রুপে গ্রুপে বের করবা। আমি তোমাদের ব্রেকআউট রুমে ভাগ করে দিচ্ছি। ওকে, তো সবাই একটু জয়েন দিয়ে ব্রেকআউট রুমে জয়েন হয়ে যাও। আর সবাই একটু পারলে একটা স্ক্রিনশট তুলে রাখো, আর নাইলে আমি তোমাদের লিংকও দিয়ে দিব, সমস্যা নেই। ওকে।